আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। 4 বছর সেই পরিচিত মুখ দেখে থমকে গেল রূপা। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। যার থেকে এতটা বছর পালিয়ে বেরিয়েছে, আজ নিজের অজান্তেই আবারও তার সামনে চলে আসলো। যার জন্য নিজের পরিচিত শহর ছেড়েছে, প্রিয় মানুষদের ছেড়েছে, আর সেই পুরুষ ওর সামনে দাঁড়িয়ে। চোখের সামনে ভেসে উঠেছে কিছু পুরনো স্মৃতি। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল রূপা। আজ রূপার মামাতো বোন সোহার বিয়ে। রূপা প্রথমে আসতে চায়নি, কিন্তু সোহার কান্নাকাটির জন্য আসতে বাধ্য হলো। এমন কিছুর মুখোমুখি হতে হবে জানলে এই জীবনে পা রাখত না এই শহরের আঙ্গিনায়। রূপা অনেক দিন পর সুন্দর করে সেজেছিল আজ। কালো লেহেঙ্গার সাথে কালো চুড়ি, ভারী সাজ, খুব সুন্দর লাগছে রূপাকে। উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের সাথে এই সাজটা যেন ফুটে উঠেছে। আহনাব বন্ধুদের সাথে কথা বলে পিছনে ফিরে রূপাকে দেখে অবাক হয়ে গেল। কত অপেক্ষা, কত দিন, মাস, বছর কেটে গেছে। এই 4 বছর কথায় কথায় না খুঁজেছে সে রূপাকে, কিন্তু কোনো খোঁজ খবর পায়নি। আর আজ সেই রূপা ওর চোখের সামনে। মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল, মুখ থেকে বেরিয়ে আসলো, রূপা। রূপা ঘৃণাভরা দৃষ্টিতে আহনাপের দিক থেকে চোখ সরিয়ে নিল। এক ছুটে চলে গেল বাড়ির ভিতরে। আহনাপ প্রথমে থমকে গেলেও পর মুহূর্তেও সেও ছুটল রূপার পেছনে। দিনটি ছিল 15/1/2019। আজ রূপার কলেজের নবীনবরণ অনুষ্ঠান। রূপা একের পর এক কল দিচ্ছে মাহিকে, কিন্তু মাহির তাতে কোনো হেলদোল নেই। সে নিজের মতো করে সাজতে ব্যস্ত। মাহির সাজগোজ খুব পছন্দ। সে সাজবে, ঘন্টার পর ঘন্টা লাগিয়ে সাজবে, তাতে তার একটুও বিরক্ত লাগে না। আজও সে সাজতে বসেছে সেই সকালে, এখনও উঠার নাম নেই। রূপা রাগে গজগজ করতে করতে মাহির বাসায় চলে আসলো। মাহির আম্মুর সাথে দেখা করে মাহির রুমে আসলো। মাহির রূপাকে দেখে ভয়ে আয়নার সামনে থেকে উঠে বলে উঠল, দোস্ত তুই, আমি দেখ রেডি হয়ে গেছি, চল। রূপা হা করে মাহির দিকে তাকিয়ে আছে। মাহি নিজেকে একবার আয়নায় দেখে আবার রূপার দিকে তাকালো। রূপা রেগে এগিয়ে গেল মাহিকে মারতে। দোস্ত সরি, প্লিজ কিছু করিস না, অনেক কষ্ট করে নিজেকে সাজিয়েছি, নষ্ট হয়ে যাবে। তা তো দেখতেই পাচ্ছি, অনেক কষ্ট করে নিজেকে ভূত সাজিয়েছিস। আমরা কি বিয়ে বাড়িতে যাচ্ছি নাকি কলেজে? আমি তো কনফিউশনে পড়ে গেছি এখন। মাহি গাল ফুলিয়ে বলে উঠল, তুই কখনোই আমার প্রশংসা করিস না, সব সময় উল্টোপাল্টা কথা বলিস, কিন্তু কলেজের সবাই আমার কত প্রশংসা করে। রূপা বিরক্ত মুখে মাহির দিকে তাকিয়ে বলল, মুখ ধুয়ে আয়। কি? তুই মুখ ধুয়ে আসবি নাকি আমি চলে যাব? প্লিজ দোস্ত, এমন অন্যায় করিস না আমার সাথে। রূপা রেগে রুম থেকে বেরিয়ে যেতে নিলে মাহি বলে উঠল, ধুয়ে আসছি। রূপা মুস্কি হেসে ফিরে তাকালো। মাহি গাল ফুলিয়ে ওয়াশরুমে গেল। কলেজের সামনে দাঁড়িয়ে আছে রূপা আর মাহি। রূপার বেশি কোনো ফ্রেন্ড নেই, শুধু মাহি ওর বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড কম বোনের মতো সম্পর্ক ওদের। মাহি রূপার সাথে এখনও কথা বলেনি। কত কষ্ট করে সেজেছিল, আর এই রূপা কিনা সব শেষ করে দিল। কলেজের ভেতরে প্রবেশ করতেই দেখা গেল সবাই আজকে শাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে এসেছে। রূপা আর মাহিও শাড়ি পরেছে, কলাপাতা রঙের শাড়ি, সাথে হালকা সাজ, চুলগুলো খোপা করা। অনুষ্ঠান শুরু হতেই রূপা আর মাহি গিয়ে দাঁড়ালো স্টেজের এক পাশে।
হঠাৎ মাহি রূপার হাত আঁকড়ে ধরল। রূপা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই মাহি কাঁদো কাঁদো মুখ করে বলল, দোস্ত, কে যেন বাজেভাবে শরীরে হাত দিচ্ছে। রূপা পিছনে তাকালো। কিছু বখাটে ছেলে বিশ্রী হাসি দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। রূপা মাহির হাত ধরে ওখান থেকে সরে অন্য পাশে চলে গেল। একটা ছেলে ওদের পিছনে গিয়ে দাঁড়ালো, মাহির দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে ওদিকে তাকিয়ে মাহির কোমরের দিকে হাত বাড়ালো। সাথে সাথে রূপা ছেলেটার হাত শক্ত করে ধরে গালে থাপ্পড় বসিয়ে দিল। সবাই অবাক হয়ে রূপা আর ছেলেটার দিকে তাকিয়ে আছে। রূপা থাপ্পড় মেরে শান্ত হয়নি। ছেলেটার কলার চেপে ধরে মাহিকে বলল। জুতা খোল। মাহি ভয়ে রূপার হাত ধরে বলে উঠল। প্লিজ রূপা, ঝামেলা করার প্রয়োজন নেই, ছেড়ে দে। রূপা নিজের পায়ের জুতা খুলে ছেলেটাকে মারা শুরু করলো। সবাই দাঁড়িয়ে ফ্রিতে বিনোদন দেখছে। ছেলেটার সাথে ছেলেগুলো হয়তো ভাবতে পারেনি এমন কিছু হবে। মাহি টেনে রূপাকে সরিয়ে নিল। ছেলেটা চোখ লাল করে রূপা আর মাহির দিকে তাকিয়ে আছে। এখানে কিছু বললে হিতে বিপরীত হতে পারে, তাই চুপ করে আছে। এর প্রতিশোধ কড়ায় গন্ডায় নিবেশে। ওই দিনের পর থেকে শুরু হয় রূপার জীবনে কালো অধ্যায়। বেশ কয়েকদিন ভালোই কেটে যায়। একদিন রূপা কলেজ থেকে আসার সময় একটা ছেলে এসে ওর হাতে বেলি ফুলের মালা সাথে একটা চিরকুট দিয়ে যায়। রূপা বেশ অবাক হয়, এই যুগে এসেও মানুষ চিঠি লেখে। আজ মাহির শরীর ভালো না, তাই রূপা একাই কলেজে এসেছে। প্রতি সপ্তাহে একটা করে চিরকুট আর সাথে বেলি ফুলের মালা, এটা যেন অভ্যাসে পরিণত হলো। 2-1 শব্দের চিঠিতে যেন হাজার ভালোবাসার ছোঁয়া খুঁজে পায় রূপা। শুরু হয় এক প্রেমের কাহিনী। প্রতিদিন বাসার সামনে একটা করে ফুল, রাতে অচেনা নাম্বার থেকে ফোন, প্রতি সপ্তাহে একটা করে চিরকুট সাথে বেলি ফুলের মালা, মাঝে মাঝে রাতে বাসার নিচ থেকে কারো চিৎকার করে ভালোবাসার কথা বলা। সব কিছুই ছিল রূপার জন্য নতুন। নতুন অনুভূতির সাথে পরিচিত হয় রূপা। আস্তে আস্তে সেই অনুভূতি গভীর থেকে গভীর হয়। এভাবেই কেটে যায় 1 বছর। রূপা আর সেই আগন্তুকের মধ্যে এখন প্রতিদিন কথা হয়, কিন্তু রূপা এখনও সেই আগন্তুককে দেখেনি। আজ রূপা বলে উঠল, আহনাব, আমি তোমার সাথে দেখা করতে চাই। আহনাব মুচকি হেসে রাজি হয়ে গেল। রূপা খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে নিল। এই 1 বছরে রূপা ভালোবেসে ফেলেছে আহনাবকে। শুধু ভালোবাসা নয়, গভীরভাবে প্রেমে পড়ে গেছে আহনাবের। রূপা শুভ্র রঙের শাড়ি পরে নিজেকে সাজিয়ে নিল। কল করে আহনাবকে বলে বেরিয়ে পড়ল আহনাবের বলা রেস্টুরেন্টে। আগে থেকেই আহনাব রূপার জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে কথা হলো, দেখা হলো। আহনাব রূপাকে প্রপোজ করলো। রূপাও রাজি হয়ে গেল। তারপর থেকে তাদের ভালোবাসা শুধু মোবাইলে সীমাবদ্ধ নয়। প্রতিদিন কলেজ শেষে ঘুরতে যাওয়া, হাতে হাত রেখে সূর্যোদয় দেখা, রাতে লুকিয়ে ফুচকা খেতে যাওয়া, এভাবে কেটে যায় আরও 6 মাস। এখন রূপা আহনাব বলতেই পাগল। আহনাব যেন তার আত্মার সাথে মিশে গেছে। কথায় আছে, বেশি ভালোবাসলে তার থেকেও বেশি কাঁদতে হয়। আহনাব রূপাকে কল দিয়ে বলল, রূপা, তুমি কি সবার সামনে আমাকে ভালোবাসো এটা বলতে পারবে? আমি দেখতে চাই তুমি কতটা ভালোবাসো আমাকে। তুমি সবার সামনে তোমার মনে আমাকে নিয়ে কতটা ভালোবাসা আছে তা আজ প্রকাশ করবে। রূপা মুচকি হেসে বলল, কোথায় বলতে হবে বলো? আমার ভার্সিটিতে চলে আসো। রূপা মাহিকে নিয়ে চলে গেল আহনাপের ভার্সিটিতে। আহনাপের দেখাও পেয়ে গেল। বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। রূপার খুব ভয় করছে। হঠাৎ করে কথা থেকে এত ভয়ে এসে ভিড় করলো রূপার মনে। হাতে গোলাপের গুচ্ছটা শক্ত করে চেপে ধরতেই কাটা গিয়ে বিঁধল হাতে। আহ বলে আর্তনাদ করে উঠল রূপা। কি হয়েছে রূপা, কাটা কিভাবে বিঁধলো? মাহির কথায় রূপার নিজের হাতের দিকে তাকালো। রক্ত ঝরছে। আরে কিভাবে যেন বিধে গেল। চল যাই, এটা তেমন কিছু না। গুটি গুটি পায়ে এগিয়ে গেল রূপা। মাহি দূরে দাঁড়িয়ে আছে। কাপা কাপা হাতে ফুলের গুচ্ছটা আহনাপের সামনে বাড়িয়ে দিয়ে ধরা কণ্ঠে বলে উঠল রূপা। আমি আপনাকে ভালোবাসি আহনাব। সেই প্রথম দিন আপনি আমাকে চিরকুট দিয়েছিলেন, 2-1 লাইনে অগোছালো চিরকুটের সাথে বেলি ফুলের মালা। আমি সেই অগোছালো চিরকুট সারা রাত পড়েছি। প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে তাকিয়ে নিজের অজান্তে কাউকে খুঁজেছি। তারপর প্রতি সপ্তাহ চিরকুটের অপেক্ষায় থেকেছি। এক একটা দিন, এক একটা বছর মনে হয়েছে আপনার সাথে দেখা হওয়া সব কিছুই কেমন হঠাৎ করে হয়ে গেল। আপনি আমার নেশায় পরিণত হয়ে গেছেন। সব নেশা ছাড়া গেলেও আপনার নেশা আমি ছাড়তে পারবো না, ছাড়তে চাইও না। আপনি আমাকে কেমন নেশায় জড়ালেন আহনাব।
বলেই এত বছর আহানাপের দেওয়া সবগুলো বেলি ফুল আহানাপের সামনে রাখলো। সবগুলো শুকিয়ে গেছে, তবে এখনও খুশবু বের হচ্ছে। কি মিষ্টি ঘ্রাণ, দেখেই বোঝা যাচ্ছে কতটা যত্নে ছিল সেই বেলি ফুল। আহনাপ হঠাৎ উচ্চস্বরে হাসা শুরু করলো। রূপা অবাক চোখে আহানাপের দিকে তাকালো। আহানাপ তাচ্ছিল্য সুরে বলে উঠল, আফনান চৌধুরীর গার্লফ্রেন্ড হবে তোর মতো মেয়ে? কী যোগ্যতা আছে আমার গার্লফ্রেন্ড হওয়ার? আর সব হঠাৎ নয়, পরিকল্পনা মোতাবেক হয়েছে। রূপা কাপা কণ্ঠে বলে উঠল, আহনা, তুমি সব কি বলছো? আমাদের এতদিনের ভালোবাসা? এতদিনের ভালোবাসা এই সব নাটক ছিল। তোর মতো খালাম্মা টাইপের মেয়ের সাথে প্রেম করবো আমি, এই আফনান চৌধুরী? রূপার হাত থেকে নিজের অজান্তেই গোলাপের গুচ্ছ নিচে পড়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে না। সব যদি স্বপ্ন হতো, চোখ খুলে যদি দেখতো যা দেখছে, যা শুনছে সব মিথ্যা। নাচো, এতদিনে গিয়ে তোমার মনে আমার জন্য একটুও ভালোবাসা জন্মায়নি? এতদিন, সপ্তাহ, মাস, বছরেও কি আমার জন্য তোমার মনে কিচ্ছু জন্মায়নি? কিন্তু এমনটা কেন করলে? এতটা নিখুঁত অভিনয় করার কি খুব বেশি প্রয়োজন ছিল? নয়তো কি, তোদের মতো মেয়ের সাথে কয়েকদিন মজা করা যায় আর কিছু না। সবটাই আমার সাজানো প্ল্যান ছিল। অপমানের রূপার চোখ জ্বালা ধরে উঠল। পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, বামন হয়ে চাঁদে হাত দিতে গেলে হাত তো পড়বেই। রূপা ছলছল চোখে আহানাপের দিকে তাকালো। আহানাপ বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে রূপার দিকে। রূপার এমন অবস্থা দেখে সে বেশ মজা পাচ্ছে। রূপা চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। কেউ কেউ ভিডিও করছে, কেউ ওর দিকে তাকিয়ে হাসছে, আর কেউ তাকিয়ে আছে অপমানে মিলিয়ে যাওয়া মুখটার দিকে। সব যেন আগে থেকেই প্ল্যান করা ছিল। রূপা ধপ করে নিচে বসে পড়ল। সাথে সাথে হাতে গিয়ে বিঁধল গোলাপের কাঁটা। রূপা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। রূপার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, তার কাছে এই সামান্য কাটার আঘাত কিছুই না। রূপা চোখের পানি মুছে আহনাপের দিকে তাকিয়ে বেহায়ের মতো আবারও বলল, আহনা, তুমি আমার সাথে মজা করছো তাই না? প্লিজ আহনা, এমন মজা করো না। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি অনেক ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তুমি আমাকে ভালোবাসতে হবে না, তাও আমাকে ছেড়ে দিও না। আহানাপ রূপার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলে উঠল, নিঃশ্বাস নিতে কষ্ট হলে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দাও। তোমরা মেয়েরাও না ড্রামা কুইন। রূপা ছলছল চোখে আহানাপের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আহানাপ দাঁড়িয়ে গেল। রূপার এমন অবস্থা দেখে আজ তার খুশি হওয়ার কথা, কিন্তু না, সে নিজেকে খুশি করতে পারছে না। যতই চেষ্টা করছে উপরে খুশি দেখানোর, ভেতর থেকে ততই ভেঙে পড়ছে। তাহলে কি ভালোবাসার অভিনয় করতে গিয়ে সে নিজেও দুর্বল হয়ে পড়েছে রূপার প্রতি? এমনটা ভাবতেই সে চোখ বন্ধ করে নিল। সাথে সাথেই নিজের ছোট ভাইয়ের মুখটা ভেসে উঠল। চোখগুলো অসম্ভব লাল হয়ে গেল আহানাপের। সে কয়েক পা পিছিয়ে গিয়ে বলে উঠল, মিট মাই গার্লফ্রেন্ড মৌমিতা মৌ। রূপা ঝাপসা চোখে সামনে তাকালো। খুব সুন্দর পরিপাটি একটা মেয়ে আহানাপের হাতে হাত রেখে দাঁড়ালো। কি সুন্দর লাগছে আহানাপের সাথে মেয়েটিকে। রূপা নিজের দিকে তাকিয়ে হাসলো। এই মেয়ের সাথে রূপা যায় না, তাই তো আহানাপ রূপাকে নয়, ওই মেয়েটাকে ভালোবেসেছে। তাহলে অভিনয় কেন করলো? এত কিছু কেন করলো? রূপা উঠে দাঁড়ালো, নিজেকে শক্ত করে বলে উঠল, তাহলে আমার সাথে কেন অভিনয় করলে? আহানাপ মুহূর্তেই রেগে গেল। হাত মুষ্টিবদ্ধ করে বলে উঠল, তোর মতো মেয়ের জন্য আজ আমার এই একমাত্র আদরের ভাইটা আমাদের ছেড়ে ফেরার দেশে চলে গেছে। আমি হাজার ডেকেও তাকে ঘুম থেকে তুলতে পারিনি। সে শেষবার আমাকে ভাই বলে ডাকতে পারেনি। সে অভিমান করে এই পৃথিবী ছেড়েছে। রূপা কাপা কণ্ঠে বলে উঠল। আমার জন্য? আহনাব চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, তোর জন্য। তুই ওকে সারা কলেজের সামনে জুতা খুলে মেরেছিস। সারা কলেজের মানুষ ছি ছি করেছে। কেউ হেসেছে, কেউ ভিডিও করেছে, আবার কেউ কটু কথা বলেছে, ঠাট্টা করেছে। এত কিছু হয়েছে তোর জন্য। তোর সেই দিনের জুতা দিয়ে মারা ভিডিও ভাইরাল হয়ে যায়। আমার ভাই ভার্সিটিতে যেতে পারতো না। সবাই হাসাহাসি করতো ওকে নিয়ে। কোনো বন্ধুরা ওর সাথে মিশতে চাইতো না। স্যার ম্যামরাও ওকে ছাড়েনি। লাস্টে কিনা বাসার কাজের লোকও ছাড়লো না ওকে। খুব অভিমান জমেছিল আমার ভাইটার মনে, তাই তো চলে গেল সবাইকে ছেড়ে। আমি তখন দেশের বাইরে ছিলাম, আব্বুর বিজনেস নিয়ে ব্যস্ত ছিলাম, এদিকে খেয়াল ছিল না। যখন দেশে আসলাম, ভাইটা আমার আর নেই। সারা দিন বাড়িটা মাতিয়ে রাখা ছেলেটা চলে গেল। আমি কি করে তার খুনিকে ছেড়ে দিব? ঠিক আজকে ও তোর জীবনটা নরকে পরিণত হয়ে যাবে। আজ থেকে তুই প্রতিদিন প্রতিটা মুহূর্ত মৃত্যুর জন্য অপেক্ষা করবি।
জীবিত থেকেও আমি তোকে মৃত বানিয়ে দিলাম। আমি চাইলে কবেই তোকে নিজ সাথে খুন করতে পারতাম, কিন্তু তাতে আমার ভাইয়ের কষ্টটা বোঝা হতো না। তাই এই প্ল্যান, প্রতিটা মুহূর্ত মৃত্যুর জন্য ছটফট করবি। এটা দেখে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। রূপা থমকে গেছে আহনাপের কথা শুনে। এখানে তো রূপার কোনো দোষই ছিল না। ওই ছেলে অন্যায় করেছিল, সেখানে আহনাপের ভাই নয়। যদি রূপার ভাইও থাকতো তাহলেও রূপা একই কাজ করতো। ভুল তো কিছু করেনি। রূপা তো সবাইকে বলেনি ভিডিও করতে। রূপা তো জানতো না এমন কিছু হবে। এখানে রূপার দোষটা কোথায়? রূপা আহনাপের সামনে গিয়ে বলে উঠল। ওই ছেলে তোমার ভাই ছিল। তুমি জানো কেন মেরেছিলাম তোমার ভাইকে আমি? আহনাপ গম্ভীর কণ্ঠে বলে উঠল। তুমি এখন আমার সামনে থেকে যাও। তোমার জায়গায় এখন একটা ছেলে থাকলে এখনই পুঁতে ফেলতাম। তোমার কপাল ভালো তুমি মেয়ে। রূপা ঠোঁট কামড়ে নিজের কান্না আটকিয়ে পিছনে ফিরে হাঁটা ধরল। আর সে পিছনে ফিরে তাকাবে না, কখনো না। আহনাব বাঁকা হেসে বলে উঠল। নতুন জীবনের জন্য শুভকামনা। রূপা পিছনে ফিরবে না বলেও পিছনে ফিরে 2 পা এগিয়ে গিয়ে আহনাব আর মৌয়ের দিকে তাকিয়ে বলে উঠল। যেই যন্ত্রণা আজ আমি পাচ্ছি, কাল এমন না হোক। আল্লাহ যেন তোমার কপালে এমনটা না রাখেন। আমাকে যে বেঁচে থাকতেও মৃত বানিয়ে দিয়েছো, এমন না হোক তুমি নিজেই সেই বেঁচে থেকে মৃত হয়ে যাও। প্রতিটা মুহূর্তে যেন মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া না করো। এই দোয়াই রইল। আমি কখনো চাই না আমার এই দোয়া বদদোয়ায় পরিণত হোক। তবে আল্লাহ কাউকে ছাড়েন না। তুমি কারণ বিশ্বাস নিয়ে খেলা করো না, অন্য কেউ তোমার মন নিয়ে খেলবে। বলেই পিছনে ফিরে হেঁটে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। আহনাব রূপার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার কেন কষ্ট হচ্ছে? এই মেয়ে তার ভাইয়ের খুনি। যা হয়েছে এর থেকে বেশি কিছু হওয়ার দরকার ছিল এই মেয়ের সাথে। আহনাব চারপাশে তাকিয়ে হাসলো। সবাই ভিডিও করেছে। হয়তো কিছু সময়ের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যাবে। কেউ কেউ শীষ বাজাচ্ছে, আর কেউ কেউ মাথা নিচু করে আসে। হয়তো তাদের রূপার জন্য মায়া হচ্ছে। মাহি দূর থেকে সব দেখেছে। রূপা বেরিয়ে যেতেই মাহিও ওর পিছু পিছু বেরিয়ে গেল। রূপা বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা বলেনি। দিন দিন রূপার অবস্থা খুব খারাপ হচ্ছিল। বাহিরে বের হলে লোকে কেমন নজরে তাকাতো, এসব কিছুই ভেবে একটা অন্ধকার রুমে হাঁটুতে মুখ গুজে রূপা ফুপিয়ে কেঁদে উঠল। আজ এতগুলো বছর পর এই মানুষটাকে দেখে মনের ক্ষতগুলো যেন তাজা হয়ে উঠেছে। চোখ যেন বাত মানছে না। রূপা নাক টেনে টেনে কান্না করছে। তখনই কেউ ওর সামনে একটা রুমাল এগিয়ে দিল। রুমে ঝাপসা আলো। রূপা নিজের সামনে হঠাৎ হাত দেখে চিৎকার দিয়ে উঠল, কিন্তু তার আগেই লোকটা রূপার মুখ চেপে ধরল। রূপা ভয়ে চোখ বন্ধ করে নিল। ছুটার জন্য ছটফট শুরু করলো। আজকাল মানুষের ভালো করতে নেই, বিশেষ করে মহিলাদের। আমি আপনার সুবিধার জন্য রুমাল এগিয়ে দিলাম, আর আপনি আমাকে বিয়ে বাড়িতে গোনাতলায় খাওয়াতে চাচ্ছেন? রূপা ভয়ে ভয়ে চোখ খুলে তাকালো। সামনে কোনো অপরিচিত পুরুষকে দেখে 2 হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো, কিন্তু রূপার ধাক্কায় ছেলেটা এক পাও নড়ল না। ছেলেটা রূপার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। অযথা শক্তি কেন নষ্ট করছেন? আপনার এই 5 ইঞ্চি শৈলের 0 ফিগারের ধাক্কায় আমি সাজ্জাদ চৌধুরী 1 ইঞ্চিও লড়ব না। মুখে বললেই হয় সব শৈলের টাচ করার ধান্দা। রূপা রেগে তাকালো, কিন্তু রুম অন্ধকার থাকায় রূপার সেই রাগী চোখ জোড়া সাজ্জাতের দেখা হলো না। রূপা মুখ থেকে হাত সরানোর জন্য নিজের হাত দিয়ে সাজ্জাতের হাত সরাতে চাইল। সাজ্জাত নিজ থেকেই রূপার মুখ থেকে হাত সরিয়ে দিল। এক তো বিনা পারমিশনে আপনি আমার বুকে হাত চেপে ধরেছেন, উল্টো আমাকেই অপমান করছেন। সাজ্জাত রূপার দিকে ভালো করে তাকালো, তারপর বলে উঠল। রুমে ঢোকার আগে নক করে প্রবেশ করতে হয়, আর যাত্রার রুমে বিনা পারমিশনে কান্না করা খুবই বাজে স্বভাব। রূপা সাজ্জাদের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল। আহানা পেট থেকে লুকানোর জন্য যখন ছুটে বাড়ির ভেতরে এসেছিল, তখন এই রুমটার চোখে পড়েছিল। ভেবেছিল হয়তো কেউ নেই, তাই রুমে ঢুকে ভেতরে দিয়ে দরজা আটকে দিয়েছে। তাহলে ওকে কান্না করতে এই ছেলে দেখে ফেলেছে? এমন বিশ্রী সিচুয়েশনে পড়তে হবে কখনো ভাবেনি রূপা। আজকের দিনটাই ওর জন্য খারাপ। একটার পর একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাজ্জাদ রূপার হাতে রুমালটা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রূপা এক দৃষ্টিতে হাতের রুমালটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার মুখ দেখা হয়নি, হয়তো একটু পরে বাহিরে দেখা হলেও একজন আরেকজনকে চিনতে পারবে না।
তবে নামটা মনে আছে। সাজ্জাদ চৌধুরী। রূপা রুমালটা হাতের মুঠোয় নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে রুমের লাইট জ্বালিয়ে দিল। ওয়াশরুম খুঁজে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে রুমালটা দিয়ে ভালো করে মুছে নিল। সাজ্জাদ রুম থেকে বেরিয়ে নিচে নেমে গেল, হয়তো আরিফের জন্য অপেক্ষা করছে। আহানাপও সারা বাড়িতে রূপাকে খুঁজে না পেয়ে পা বাড়ালো সিঁড়ি দিয়ে, তখনই দেখা হয়ে গেল সাজ্জাদের সাথে। সাজ্জাদ ভাই, আপনি এখানে? পাঞ্জাবি নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করার জন্য উপরে গিয়েছিলাম। বড় ভাই আপনাকে হয়তো খুঁজছেন। আমি যাচ্ছি, তুমিও চলো। আহানাপ আমতা আমতা করে বলল। আমার একটু কাজ ছিল ভাই। সাজ্জাদ গম্ভীর কণ্ঠে বলে উঠল। এখানে কি কাজ? এখানকার কোনো কিছু চেনো না তুমি? আমার সাথে চলো। অগত্যা আহানাপের ইচ্ছে না থাকা সত্ত্বেও সাজ্জাদের সাথে যেতে হলো। আহানাপ সাজ্জাদকে খুব ভয়ও পায়। যেতে যেতে সাজ্জাদ একবার 2 তলার দিকে তাকালো। রূপা নিচে আসতেই ওর আম্মু রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে উঠল। এতক্ষণ কোথায় ছিলে? সোহা বারবার তোমাকে খুঁজতেছিল। তুমি জানো মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে? রূপা ওর আম্মুর দিকে তাকিয়ে বলল। এত মানুষের চিৎকার চেঁচামেচিতে আমার সমস্যা হয় আম্মু। মাথা ধরে গিয়েছিল, তাই উপরে চলে গিয়েছিলাম। তোমার আব্বুর কালকে স্কুল আছে, তাই আমার কাছে চলে যেতে হবে। তুমি কয়েকদিন এখানে থাকো, সময় হলে নাদিম তোমাকে নিয়ে বাসায় দিয়ে আসবে। সময় হলে মানে? আম্মু, আমি কোথাও থাকছি না, আমার নতুন একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে। ইন্টারভিউ দেরি আছে, থেকে যাও, ভালো লাগবে। পেছন থেকে নাদিম বলে উঠল। থেকে যা, সোহা এসে তোকে দেখলে খুশি হবে। কাল তো বউ ভাত অনুষ্ঠান। রূপা বিরক্ত মুখে নাদিমের দিকে তাকিয়ে বলে উঠল। আমি সোহার সাথে ফোনে কথা বলে নিব। এমনিতেই বাড়ির কারো মন ভালো না, সোহার জন্য সবার মন খারাপ। রাতে রূপা বসে আছে ছাদে, পাশে গিয়ে দাঁড়ালো নাদিয়া। নাদিয়া হলো রূপার ছোট মামার মেয়ে। রূপার 2 মামা, নানা ভাই অনেক আগেই মারা গেছে। বড় মামার 1 মেয়ে সোহা, আর ছোট মামার 1 ছেলে 1 মেয়ে, নাদিম নাদিয়া। বড় মামিকে রূপার একদম পছন্দ না। ওনার তাকানো কথা বলার স্টাইল একদম পছন্দ হয় না রূপার। তবে ছোট মামি মোটামুটি ভালোই, আবার মিশুকও। রূপাও চলে যাচ্ছিল, কিন্তু ওর ছোট মামি যেতে দেয়নি। ওনার মুখের উপর না ও করতে পারেনি রূপা। প্রায় মেহমানরা সবাই চলে গেছে। নাদিয়া রূপার দিকে তাকিয়ে বলল। আপু জানো, আজকে সোহা আপু শ্বশুরবাড়ি থেকে কত কিউট সুন্দর হ্যান্ডসাম ছেলে এসেছে। উফ, সোহা আপু দেবর তো এত হ্যান্ডসাম, কি বলবো। সাথে চাপ দাড়ি, ছেলে তো নয়, পুরোই চকলেট বয়। রূপা বিরক্ত দৃষ্টিতে নাহিদার দিকে তাকালো। নাহিদা সে দিকে পাত্তা না দিয়ে আবারও বলতে শুরু করলো। জানো আপু, আমার সাথে ধাক্কা খেয়ে ছেলের পাঞ্জাবি নষ্ট হয়ে গিয়েছিল। আমি তো ছেলেটাকে দেখে সেই লেভেলের ক্রাশ খেয়েছি। কি সুন্দর করে কথা বলে, মন চায় চুপ করে খেয়ে ফেলি। রূপা এত সময় চুপ করে থাকলো, এবার বলে উঠল। তোমার বয়স কত নাহিদা? নাহিদা কি ভাবলো জানা নেই, লজ্জা পাওয়ার মতো একটা হাসি দিয়ে বলল। 15 বছর। রূপা অবাক হয়ে বলল। সবে 15? কিন্তু বয়সের তুলনায় একটু বেশি পেকে গেছো না? এখন উঠতি বয়স, যাকে দেখবে তাকেই ভালো লাগবে। নিজের মনকে নিজের আয়ত্তে আনো, তুমি এখনো বাচ্চা মেয়ে। রূপার এইসব জ্ঞানের কথা নাহিদার একদম পছন্দ হলো না। সে জামার ভেতর থেকে মোবাইলটা বের করে ফেসবুকে ঢুকলো। নাহিদার রূপাকে এই জন্য পছন্দ না, কিছু বললেই বলবে এমনটা করো না, অমনটা করো না, তুমি ছোট, প্রেম ভালোবাসা তোমার জন্য না, আগে বড় হও। কেন যে সোহা আপু এত পাগল রূপার জন্য, নাহিদা বুঝে না। রূপা আর চোখে নাহিদার মোবাইলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আজকাল বাচ্চাদের এই মোবাইলই একদম নষ্ট করে দিয়েছে। এই যে 15 বছরের কিশোরী চ্যাটিংয়ে ব্যস্ত। আহানা বারবার সোহার সাথে কোনো না কোনো বাহানা দিয়ে কথা বলতে রুমে আসছে। বিভিন্ন ধরনের হাবিজাবি প্রশ্ন জিজ্ঞাসা করছে। বিরক্ত হয়ে সুমাইয়া বলল। কি হয়েছে আহনাব ভাই? তুমি তো সহজে বেশি কথা বলো না। তুমি আর সাজ্জাদ ভাই মনে হয় গুনে গুনে কথা বলো, কিন্তু আজকে প্রয়োজনের থেকে বেশি কথা বলছো। ভাবি 14 গোষ্ঠীর খবর জেনেও তুমি শান্তি হওনি। এখন ওনার কোথায় কোথায় বোন আছে, নাম কি, এইগুলো কি? আমার মনে হচ্ছে তুমি আসলে ভাবির সম্পর্কে নয়, অন্য কারোর সম্পর্কে জানতে চাচ্ছ। সত্যি সত্যি বলে ফেলো, আসলে তুমি কি জানতে চাচ্ছ?
আমি তোমার হেল্প করব, দরকার হলে বাড়ি থেকে তুলে নিয়ে আসবা। আহানাব সুমাইয়ার কথা শুনে হাসলো। সুমাইয়া আহানাবকে হাসতে দেখে বলল, বাহ, ভাই আমার আইডিয়া সত্যি হয়ে গেল। কে সেই সুন্দরী রমণী? হুম, বলো বলো। ভাবি, তোমার আরেক বোন আসছে তোমার যা হয়ে। অবশ্যই ঘটক হবে ভাবি, আর তুলে আনার দায়িত্ব আমার। সুমাইয়ার কথা শুনে সবাই হেসে উঠল। আহানাব সুমাইয়ার দিকে তাকিয়ে বলল, সমু, তুই রুম থেকে বেরিয়ে যা, ভাবির সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। আহানাপের কথা শুনে আরিফ ভ্রু কুঁচকে আহানাপের দিকে তাকালো। তার বউয়ের সাথে আহানাপের পার্সোনাল কি কথা? আরিফ আহানাপের দিকে তাকিয়ে বলল, যা বলার সবার সামনে বল, পার্সোনাল কিসের কথা? আরিফের বাচ্চাদের মতো কথা শুনে সুমাইয়া সহ বাকি সবাই শব্দ করে হেসে উঠল। আহানাব বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিভাবে জানবে সে রূপার সম্পর্কে? কথায় আছে রূপা চৌধুরী বাড়ি। চৌধুরী সাহেবের 4 ছেলে। বড় ছেলে কবির চৌধুরী, যার 1 মেয়ে 2 ছেলে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এক ছেলে ফাহিম দেশের বাইরে থাকে, আরেক ছেলে আরিফ একজন ডাক্তার। মেজ ছেলে আসাদ চৌধুরীর 2 ছেলে, আহানাব চৌধুরী আর রাফি চৌধুরী। রাফি মারা গেছে আর আহানাব বাবার বিজনেস সামলাচ্ছে। 1 মেয়ে সুমাইয়া এবার ভার্সিটিতে ভর্তি হয়েছে। সেজ ছেলে আদি চৌধুরীর 1 ছেলে সাজ্জাদ চৌধুরী, সে নিজে একজন বিজনেসম্যান, চৌধুরী ইন্ডাস্ট্রিজের এমডি সে। আর ছোট ছেলে আরিয়ান চৌধুরী, সে এখনো বিয়ে করেনি, বয়স 48 বছর। বিজনেসের কাজে দেশের বাইরে আছে, 2 দিন পর দেশে আসবে। সাজ্জাদ রাতে গোসল করে নিল। ভীষণ গরম পড়েছে। সাজ্জাদ রুমে এসে নিজের রুমালটা সব জায়গায় খুঁজে নিল, কোথাও নেই। চোখ বন্ধ করতেই আজ বিকেলের কথা মনে পড়ল। রুমালটা তো মেয়েটার কাছে রয়ে গেছে। সাজ্জাদ নিজের জিনিস অন্য কাউকে দিতে একদম পছন্দ করে না, কিন্তু মেয়েটার কান্না দেখে খুব মায়া হয়েছিল। তখন মনে হয়েছিল তখন রুমালটা মেয়েটার খুব বেশি প্রয়োজন। আচ্ছা, মেয়েটাকে তো জিজ্ঞাসা করা হয়নি এরকম অন্ধকার রুমে কান্না কেন করছিল। উফ, এই মেয়ে সম্পর্কে জানার এত কৌতূহল কেন হচ্ছে আমার। দেখা গেল মেয়েটি আমার আগামীকাল মুখোমুখি হলেও আমি চিনতে পারবো না। অন্ধকারে মেয়েটার মুখটা স্পষ্ট দেখা যায়নি। সবাই রুম থেকে বেরিয়ে যেতেই সোহার শাশুড়ি ওর কাছে আসলো। নিজ হাতে ওকে খাবার খাইয়ে দিল। গরম দুধের গ্লাস রুমে রেখে ওর সামনে কতগুলো শাড়ি গহনা রাখলো। কাল সকালে এখান থেকে একটা শাড়ি পরে নিবে কেমন, সাথে গহনাগুলো। সকাল থেকে বাড়িতে মেহমান আসা শুরু হবে। তুমি ক্লান্ত বলে আমি কাউকে বাড়িতে এসে ভিড় করতে দিইনি। সবাইকে বলে দিয়েছি কাল সকালে বউ দেখতে আসতে। নিজেকে সুন্দর করে সাজিয়ে নেও, আমি ব্যস্ত থাকবো। বোঝোই তো মা, কাল বউ ভাত, কাজ তো অনেক। সোহা মিষ্টি হেসে শাশুড়ির দিকে তাকালো। ইস, কি সহজ সরল মানুষ, যেন শাশুড়ি নয় মা। হ্যাঁ, আজ থেকে আমার 2টা আম্মু। সোহা ওর শাশুড়িকে জড়িয়ে ধরলো। আমেনা বেগম সোহার মাথায় হাত বুলিয়ে দিল। সকাল থেকে চৌধুরী বাড়িতে মেহমান আসা শুরু করেছে বউ দেখার জন্য। সোহাকে সুন্দর করে সাজিয়ে দিল সুমাইয়া। রিয়া হলো আরিফের ছোট বোন। ছেলেরা সবাই খুব সুন্দর করে আয়োজন করলো সব কিছুই। এদিকে নাহিদ, নাহিদা, রূপা আর ওর 2 মামা আসলো সোহাকে নিতে। ওদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করলো সবাই। নাহিদা এদিকে ওদিকে তাকিয়ে কাউকে খুঁজছে। তখনই একটা মেয়ে এসে বলল, ভাবি, আপনাদের উপরের রুমে যেতে বলেছে। মেয়েটার কথার বিপরীতে রূপা একটা মিষ্টি হাসি দিল। মেয়েটা রূপার দিকে তাকিয়ে বলে উঠল, বাহ, আপনার হাসিটা আপনার মতোই খুব মিষ্টি। মেয়েটার এমন সরাসরি কথায় রূপা কিছুটা লজ্জা পেল। নাদিম মেয়েটার দিকে তাকিয়ে বলল, আপনিও দেখতে বেশ মিষ্টি। এই যে সামনে মিষ্টি রাখা, আপনাকে দেখার পর থেকে এইসব মিষ্টি কেমন টকটক লাগছে। রূপা রাগী দৃষ্টিতে নাদিমের দিকে তাকালো। নাদিম সেদিকে পাত্তা না দিয়ে বলল, আপনার নামটা যদি একটু বলতেন বেআইন। মেয়েটা নাদিমের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে নাদিমের সামনে থেকে একটা মিষ্টি তুলে নিল। তারপর সবটা মিষ্টি নাদিমের মুখে ঢুকিয়ে দিল। এবার বলেন এটার স্বাদ কেমন বেআই? রূপা মুখে হাত দিয়ে হেসে উঠল। নাদিম বোকার মতো মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা রূপা আর নাহিদাকে নিয়ে গেল সোহার কাছে। সিঁড়ির কাছে যেতেই নাহিদা বলল, আপু, আপনার নাম কি মিষ্টি? না আপু, আমার নাম সুমাইয়া, সবাই ভালোবেসে সুমু বলে ডাকে। বাহ, খুব সুন্দর নাম। ধন্যবাদ আপু।
রূপা নিজের হাতের দিকে তাকিয়ে দেখে ওর মোবাইল নাদিমের কাছে রয়ে গেছে। আচ্ছা তোমরা যাও, আমি আমার মোবাইলটা নিয়ে আসছি। ঠিক আছে আপু, এই যে 2 তলার তৃতীয় রুমটায় সোহা ভাবি আছে। রূপা নিচে গিয়ে দেখলো সোফার উপরে ওর মোবাইলটা। রূপা মোবাইলটা নিয়ে আবার সোহার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। 2 তলায় আসতেই সামনে আহনাবকে দেখলো মোবাইলে কথা বলতে বলতে এদিকেই আসছে। রূপা সাথে সাথেই পাশে থাকা রুমের মধ্যে ঢুকে পড়ল। রূপা চায় না আর কখনো আহনাবের মুখোমুখি হতে। চাইলেই কিছু মানুষকে ভোলা যায় না। সামনে আসলে অতীতের সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আহনাব অভিনয় করেছে, রূপা নয়। কিন্তু আহনাব এই বাড়িতে কেন? তাহলে কি এটা আহনাবের বাড়ি? এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে। যে কোনো বাহানা দিয়ে রূপা বেরিয়ে পড়বে এই বাড়ি থেকে, তারপর নিজের শহরে চলে যাবে। রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে আসতেই ভয়ে পেছনের দিকে দৌড় দিল রূপা। গিয়ে ধাক্কা খেলো বইয়ের ডেস্কের সাথে। সাথে সাথে সবগুলো বই নিচে পড়ে গেল। রূপা ভয়ে সামনে তাকালো। মুখ ভয়ঙ্কর রকম গোমরা করে তাকিয়ে আছে একটা বিড়াল। রূপার দিকে আসতেই রূপা বিছানায় উঠে গেল। একের পর এক বালিশ ছুঁড়ে মারল বিড়ালের দিকে। বিড়ালটা এদিক থেকে ওদিকে ছুটছে। ভয়ে রূপার সামনে যা আছে তাই বিড়ালের দিকে ছুঁড়ে মারছে। তাতে বিড়ালের কিচ্ছু হচ্ছে না। তবে রূপার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। এত সুন্দর পরিপাটি একটা রুম, এখন দেখলে মানুষ বলবে এই রুমে কোনো সুস্থ মানুষ থাকে না। বিড়ালটা রূপার দিকে আস্তে আস্তে করে এগিয়ে গেল। রূপা বিড়াল মারাত্মক ভয় পায়। আশেপাশে কিছু খুঁজে পেল না রূপা। বিড়ালটা লাফ দিল ওর দিকে। রূপা চিৎকার দিয়ে সামনে কাউকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল। রূপার সারা শরীর কাঁপছে। সাজ্জাদ থতমত খেয়ে গেল। রুমে ঢুকতেই কেউ এভাবে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। সাজ্জাদের হার্টবিট বেড়ে গেল। মনে হচ্ছে সে তার সব শক্তি হারিয়ে ফেলেছে। একটা মেয়ে তাকে জড়িয়ে ধরেছে। এই প্রথম কোনো মেয়ে তার এত কাছে আসলো। সাজ্জাদ ভুলে গেল এখন কি করতে হবে। মেয়েটাকে সরিয়ে দিবে নাকি অপেক্ষা করবে মেয়েটার নিজে থেকে ছেড়ে দেওয়ার। সাজ্জাদ মেয়েটার চুল থেকে মিষ্টি একটা ঘ্রাণ পেল। ঠিক এমন ঘ্রাণ কালকের সেই অচেনা মেয়ের থেকে পেয়েছিল। কিন্তু সেই মেয়ে এখানে এলো কিভাবে? রূপা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, প্লিজ এই বিড়ালটাকে দূরে ফেলে দিয়ে আসুন। সাজ্জাদ সামনে তাকালো। মিনি চোখ মুখ গম্ভীর করে ওদের দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ চোখের ইশারায় মিনিকে ব্যালকনিতে চলে যেতে বলল। মিনি মুখ গম্ভীর করে চলে গেল। সাজ্জাদ রূপাকে দূরে সরিয়ে দিতে চাইল, কিন্তু বেচারি আরও শক্ত করে ধরে কেঁদে উঠল। সাজ্জাদ রূপার কানের কাছে গিয়ে বলল, আপনি চোখ খুলে তাকিয়ে দেখুন, বিড়াল রুমে নেই, আমি তাড়িয়ে দিয়েছি। রূপা বিশ্বাস করলো সাজ্জাদের কথা। সাজ্জাদকে ছেড়ে পিছনে ফিরে তাকালো। না, নেই, কোনো বিড়াল নেই। সামনে তাকিয়ে সাজ্জাদকে দেখে লজ্জায় মাথা নিচু করে নিল। সে কিভাবে জড়িয়ে ধরলো একটা অচেনা ছেলেকে। এখন নিশ্চয়ই ছেলেটা ওকে নির্লজ্জ মেয়ে ভাববে। সাজ্জাদ এক হাত পকেটে ঢুকিয়ে রূপার দিকে তাকালো। ঘাড় তাক করে রূপাকে লজ্জা পেতে দেখে মুচকি হাসলো। সোজা হয়ে দাঁড়িয়ে মুখ আগের মতো গম্ভীর করে বলে উঠল, আপনি এ রুমে কি করছেন? রূপা ভয়ে কেঁপে উঠল। সাজ্জাদ পুরো রুমে চোখ বুলিয়ে নিল। পুরো রুমের অবস্থা দেখে সাজ্জাদ রেগে গেল। রূপার দিকে তাকিয়ে বলে উঠল, আমার রুম এমন হলো কিভাবে? রূপা মাথা নিচু করে আমতা আমতা করে বলে উঠল, আসলে আমি জানতাম না এটা আপনার রুম। সাজ্জাদ মোবাইল হাতে নিয়ে ব্যালকনির দিকে যেতে যেতে বলল, 10 মিনিটের ভিতরে সব আগের মতো দেখতে চাই। রূপা মুখ গমরা করে বলে উঠল, আমি জানি না কোনটা কোথায় ছিল। সাজ্জাদ ঘাড় ঘুরিয়ে রূপার দিকে তাকিয়ে বলল, নষ্ট করার সময় জানতেন না কোনটা কোথায় ছিল? রূপা ঘাড় নেড়ে না বুঝালো। সাজ্জাদ বলে উঠল, তাহলে নিজের দায়িত্বে সব ঠিক করে নাও। রূপা সাহস করে বলে উঠল, আমি তো একা নষ্ট করিনি। সাজ্জাদ বলে উঠল, তাহলে কি মিনিকে পাঠিয়ে দিব? মিনি বিড়াল? রূপা চিৎকার দিয়ে বলে উঠল, না না একদম না, আমি একাই ঠিক করে দিচ্ছি। সাজ্জাদ মুচকি হেসে রুমের ক্যামেরা অন করে ব্যালকনিতে চলে গেল। ক্যামেরা কেন অন করলো সে জানে না, তবে সে বারবার এই ভীতু মুখটা দেখতে চায়। কি আজব,
আজ তার রাগ হচ্ছে না। যার রুমে প্রবেশ করার আগে পারমিশন নেওয়ার লাগে, আজ একটা অচেনা মেয়ে ওর রুম এভাবে নষ্ট করে দিল। কিন্তু ও চেয়েও আজ ওই মেয়েটার উপর রাগ করতে পারছে না। রূপার রুমের কোনটা কথায় রাখবে বুঝতে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো কথায় কোনটা মানাবে। বিরক্ত হয়ে বলে উঠল, এই যে শুনছেন? সাজ্জাদ রূপার কণ্ঠ শুনে ব্যালকনি থেকে রুমে আসলো। রূপা সাজ্জাদকে দেখে হাসার চেষ্টা করে বলে উঠল, কোনটা কোথায় রাখবো একটু যদি দেখিয়ে দিতেন। সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে দিল কোনটা কথায় রাখতে হবে। রূপা মিনমিন করে বলল, একটু হেল্প করুন না। সাজ্জাদের ফোন আসায় আর রূপার কথাটা সে শুনতে পেল না। সাজ্জাদ ফোন রিসিভ করে ব্যালকনির দিকে পা বাড়াতেই রূপা গিয়ে সাজ্জাদের শার্ট আঁকড়ে ধরল। সাজ্জাদ হাঁটা থামিয়ে ভ্রু কুঁচকে রূপার দিকে তাকালো। রূপা ভয়ে ভয়ে হাত বাড়িয়ে মিনিকে দেখালো। মিনি বিছানার উপরে বসে মুখ গুমরা করে রূপার দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ মিনিকে কোলে নিয়ে বলে উঠল, মিনি খারাপ মানুষদেরকে একদম পছন্দ করে না। রূপা অবাক হয়ে বলল, আমি খারাপ মানুষ? সাজ্জাদ গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, আমি তো আপনাকে বলিনি। আপনি এখনই তো বললেন। সাজ্জাদ রূপার রাগ দেখে হাসলো। মেয়েটাকে সব লুকেই ভালো লাগে। শ্যাম বর্ণের মুখটা হালকা লালচে আভা দেখা যাচ্ছে। হয়তো মনে মনে প্রচুর রেগে গেছে সাজ্জাদের উপর। সাজ্জাদ কিছু বলতে গিয়েও বলল না। মিনিকে কোলে নিয়ে ব্যালকনিতে চলে গেল। রুম ঠিক আগের মতো গুছিয়ে এক পাশে দাঁড়ালো রূপা। সে তো ইচ্ছে করে রুম নষ্ট করেনি, কিন্তু ওই বেয়াদব ছেলে ওকে দিয়ে পুরো রুম গোছালো। মনে মনে হাজারটা বকা দিয়ে রুমের দরজা খুলে বেরিয়ে গেল রূপা। শালা বচ্চাত বেড়া, তো জীবনে বিয়ে হইব না। বিয়ে হইলেও বাসাতে বুক পালাই যাইব। রূপা রুম থেকে বেরিয়ে যেতেই রুমে আসলো সাজ্জাদ। ওর কোলে মিনি বসে আছে। সাজ্জাদ ব্যালকনি থেকে এতক্ষণ রূপাকে দেখছিল আর হাসছিল। রূপাকে বিড়বিড় করতে দেখেই সে বুঝেছে রূপা ওকে ইচ্ছে মতো বকেছে। রূপা সোহার সাথে দেখা করে নিচে চলে আসলো। দুই মামাকে বলল ওর শরীর ভালো লাগছে না, বাসায় চলে যাবে। রূপার বড় মামা বলে উঠল, নাদিম তো চলে গেছে, ওর ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, তুমি নাহিদাকে নিয়ে যাও। কিন্তু নাহিদা এখন যেতে রাজি নয়। সে সোহার সাথে যাবে। এখনও তার ক্রাশের সাথে ওর দেখা হয়নি। সে তো ক্রাশের সাথে দেখা না করে কিছুতেই যাবে না। রূপার মামার কথা শুনে আদি চৌধুরী বলে উঠল, বিআই চিন্তা করবেন না, আমার ছেলে না হয় ওকে দিয়ে আসবে। রূপা আদি চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তার কোনো প্রয়োজন নেই আঙ্কুল, আমি চলে যেতে পারবো। আদি চৌধুরী রূপার দিকে তাকিয়ে বলল, একা যাওয়া ঠিক হবে না, আমাদের গাড়ি আছে, আমার ছেলে তোমাকে না হয় দিয়ে আসবে। রূপা আর ওনার মুখের উপর কিছু বলল না। কিছু বললে খারাপ দেখায়। আদি চৌধুরী সাজ্জাদকে ডেকে নিল। রূপা অবাক হয়ে তাকিয়ে আছে। তাহলে এই ছেলেটাই কালকে সেই ছেলেটা ছিল। ইস, কি লজ্জা, আমি ছেলেকে জড়িয়ে ধরেছি। কাল তো একটু ধাক্কা দেওয়াতে বললো শরীর ছোঁয়া ঠান্ডা, আজ তো একদম জড়িয়ে ধরেছি। আজ নিশ্চয়ই মনে মনে এর থেকে বড় কিছু ভেবে নিয়েছে আমাকে। থুর। সাজ্জাদের নাম নেওয়াতে রূপা সাজ্জাদকে চিনে নিয়েছে। রূপা চুপ করে দাঁড়িয়ে আছে। সে কিছুতেই সাজ্জাদের সাথে যাবে না। এই ছেলে একে তো গম্ভীর হয়ে কথা বলে, আবার নিজেকে শাহরুখ খান, সালমান খান ভাবতে শুরু করেছে। মেয়েরা একটু প্রয়োজনে টাচ করলেই নাকি সোয়ার ধান্দা। গাড়ির কাছে গিয়ে নিষেধ করে দিবে, এমনটা ভেবে চুপ করে আছে রূপা। সাজ্জাদ রূপার মামাদের সালাম দিয়ে কুশলাদি বিনিময় করলো। রূপার দিকে তাকিয়ে বলল, কেমন আছেন? রূপা যেন একের পর এক অবাক হচ্ছে। একটু আগে ওকে দিয়ে পুরো রুম গুছিয়েছে, একটু সাহায্যও করেনি। দেখা হলো, কথা হলো, আর এখন এমন ভাব করছে যেন এই প্রথম দেখা হলো ওদের। রূপার কোনো সারা শব্দ না পেয়ে সাজ্জাদ ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আমাকে ডেকেছিলে? কিছুর প্রয়োজন? তোমার এখন এখানে কোনো কাজ নেই, তুমি রূপাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো, ওর শরীর ভালো না। সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে বলল, শরীর খারাপ লাগলে বিশ্রাম নিন, আর বেশি খারাপ লাগলে আরিফ ভাই একজন ডাক্তার। রূপা সাজ্জাদকে থামিয়ে দিয়ে বলল, তার কোনো প্রয়োজন নেই, আমার এখন বাড়িতে যাওয়া প্রয়োজন। সাজ্জাদ কিছু বলার আগেই পেছন থেকে আহানা বলে উঠল, সে জব্বু, আমি একটু বাইরে যাব, আমি না হয় ওনাকে নামিয়ে দিয়ে আসছি। রূপা থ মেরে দাঁড়িয়ে আছে। যার থেকে পালানোর জন্য চেষ্টা করছে সেই তার আরও কাছে চলে আসছে। সাজ্জাদ ভ্রু কুঁচকে আহানাপের দিকে তাকালো। কথাটা সাজ্জাদের একদম ভালো লাগেনি, কিন্তু সাজ্জাদ কিছু বলল না। কিছু বললে হয়তো আহানাপ সন্দেহ করবে। রূপা যার সাথে ইচ্ছা
যাক, তাতে সাজ্জাতের কি? আহানাফ রূপার দিকে তাকিয়ে বলল। চলুন। রূপা রাগী দৃষ্টিতে সাজ্জাতের দিকে তাকালো। এই ছেলে কথা না পেঁচিয়ে রূপাকে নিয়ে আসতে রাজি হলে এমনটা হতো না। এত অ্যাটিটিউড এই ছেলের। আহানাফ গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। রূপা ব্যাগ থেকে কালকে সাজ্জাতের দেওয়া রুমালটা বের করে সাজ্জাতের দিকে বাড়িয়ে দিল। সাজ্জাত রূপার দিকে তাকিয়ে বলে উঠল। আমি কাউকে একবার কিছু দিলে তার ফেরত নেই না। রূপা তাচ্ছিল্যের হাসি দিয়ে রুমালটা হাতের মুঠোয় নিয়ে বেরিয়ে গেল। সাজ্জাদ একবার রূপার যাওয়ার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ভীষণ রাগ হচ্ছে এখন আহানাপের উপর, আর সেই রাগের জন্যই রূপার সাথে এমন ব্যবহার করা। রূপা তো নিষেধ করতে পারত না। ধেই ধেই করে আহানাপের সাথেই যেতে রাজি হয়ে গেল। রেগে সাজ্জাদ নিজের রুমে চলে গেল। কিন্তু তার কেন এমন জেলাস ফিল হচ্ছে, কেন রাগ হচ্ছে আহানাপের উপর? রূপা বাড়ি থেকে বেরিয়ে আহানাপের দিকে না তাকিয়ে হাঁটা ধরল। আহানাপ রূপার সামনে গিয়ে দাঁড়ালো। রূপা পাশ কাটিয়ে চলে যেতে নিলে আহানাপ রূপার হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে চাইল। রূপা নিজের হাত আহানাপের হাত থেকে ছাড়িয়ে দূরে সরে যায়। আহানাপ অপরাধীর মতো মাথা নিচু করে রূপার দিকে তাকিয়ে বলল। প্লিজ রূপা, গাড়িতে উঠে বসো। তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। রূপা রেগে আহানাপকে বলে উঠল। একবার মন নিয়ে খেলে শান্তি হয়নি আপনার? আবার এখন কেন পিছু নিয়েছেন? নাকি এখনো প্রতিশোধ নেওয়া বাকি আছে? আহানাপ রূপার কাছে যেতে চাইলে রূপা আরও দূরে সরে গেল। আহানাপের দিকে আঙ্গুল তুলে বলে উঠল। আমার থেকে দূরে দূরে থাকবেন। আমার আপনার সাথে কোনো কথা নেই, আর আশা করি আপনারও কোনো কথা থাকবে না। আমি ভুলে গেছি কোনো সময় আহটাব নামের কোনো যুবককে আমি চিনতাম। আমাকে আমার মতো ছেড়ে দিন। আহানাপ শান্ত কণ্ঠে বলে উঠল। আমার মনে হয় আমাদের আলাদা বসে কথা বলা উচিত, হয়তো তাতে সব ঠিক হয়ে যেতে পারে। রূপা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল। আর কিছু ঠিক হবার নেই। আপনি এক কাজ করুন, অভিনয় করা শুরু করুন। কিছুদিনের টপে উঠে যাবেন। খুব নিখুঁতভাবে অভিনয় করতে পারেন আপনি। আহানাপ আজ কিছুই বলার মতো পাচ্ছে না। এতদিন কত কথা জমিয়ে রেখেছে রূপাকে বলবে বলে, কিন্তু আজ যেন সব গলায় আটকে আছে। রূপা ওর সামনে ওর বুকের ধুকভুকানি ক্রমশই বেড়ে চলেছে। কেমন মাথা ঝিমঝিম করছে। রূপা কি একবারও জিজ্ঞাসা করবে না, আহানাপ তুমি কেমন আছো? আহানাপ ভালো নেই, একদম ভালো নেই। রূপা আহানাপকে ফেলেই সামনের দিকে হেঁটে একটা অটো দাঁড় করালো। আহানাপ দৌড়ে গিয়ে রূপার আগে অটোতে বসে পড়ল। রূপা রেগে বলে উঠল। আঙ্কেল, আপনি চলে যান, আমি অন্য গাড়িতে যাব। আহানাপ রূপার হাত ধরে টান দিয়ে গাড়িতে তুলে বলে উঠল। আঙ্কেল, গাড়ি ছাড়ুন। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আহানাপ শুনেও শুনল না রূপার কথা। রূপা আহানাপের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বাহিরে তাকালো। গাড়ি চলছে উল্টো দিকে। রূপা রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠল। গাড়ি উল্টো কেন যাচ্ছে? আমরা কোথায় যাচ্ছি? আহানাপ রূপার রাগ দেখে বলে উঠল। আগের থেকে বেশি রাগী হয়ে গেছো। আগে তো কেউ 10টা বললেও একটার প্রতিবাদ করতে না, কিন্তু তোমাকে রাখলে কত কিউট লাগে আর মায়াবী লাগে তুমি জানো। প্লিজ আমার সামনে এমন রাগিনী রূপে এসো না। রূপা তাচ্ছিল্য সুরে বলে উঠল। আগের রূপা আজ থেকে 4 বছর আগে মরে গেছে। আপনি আজও আগের মতোই রয়ে গেছেন, অভিনয়ের সেরা। আহানাপ রূপার কথা শুনে হাসলো। অভিনয়ে সেরা হলেও ভালোবাসা মিথ্যা ছিল না। আমি সেই আগের আফনান রয়ে গেছি, একদম চেঞ্জ হয়নি, কারণ আমার রূপা যে সেই আগের আফনানকে ভালোবাসে। প্লিজ এই মুখের ভালোবাসা শব্দটা বলে শব্দটাকে অপমান করবেন না। আজ যাই হোক, আপনার মুখে এইসব মানায় না না। সারা রাস্তা ওদের মধ্যে আর কোনো কথা হয়নি। গাড়ি থেকে নেমে রূপা বলে উঠল। আমি চাই আমাদের আর কখনো দেখা না হোক। আমি চাই এটাই আমাদের শেষ দেখা হোক। আহানাপ তাও কিছু বলল না, তাকিয়ে রইল রূপার যাওয়ার দিকে। রূপার চোখের আড়াল হয়ে যেতেই আহানাপ বলে উঠল। আজ থেকে আমাদের জীবনে আবার নতুন করে সূর্যোদয় হবে। আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি দূরত্ব মিটিয়ে ফেলবো। আমি আমার আগের রূপাকে ফিরে পাওয়ার জন্য শেষ অবধি চেষ্টা করে যাব। তুমি যতই পালাতে চাও, পালিয়ে নাও, শেষে আমার খাঁচায় বন্দি হতে হবে। দিন শেষে যেমন পাখিরা নিজের মালিকের খাঁচায় ফিরে আসে, তুমিও ফিরে আসবে। বেশ কয়েকদিন কেটে গেছে। রূপা সেই দিন রাতেই নিজের বাড়িতে চলে আসে। তারপর কেটে গেছে 15 দিন। রূপা নিজের বাসায় এসে সোহা সহ সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কাল ওর একটা ইন্টারভিউ আছে। এখনই খুব নার্ভাস লাগছে। অতীতের সব কিছু সে ভুলে যেতে চায়। অতীতের জন্য বর্তমান নষ্ট করতে চায় না। অনেক হয়েছে। এখন নিজের স্বপ্ন পূরণের লড়াই নেমে পড়েছে সে। অতীতে যা হয়েছে সবটাই একটা কালবৈশাখীর ঝড়, যা হঠাৎ ওর জীবনে এসে জীবনটাকে এলোমেলো করে দিয়েছে।
সে আর অতীতে ফিরে যেতে চায় না, আর আহানাপের কাছে তো কখনোই না। প্রতারক ঠকবাজ মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না। বিশ্বাস নিয়ে যেই মানুষ খেলে, ভালোবাসা নিয়ে যেই মানুষ অভিনয় করতে পারে, তার কাছে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। আজও সেই দিনের আহানাপের বলা কথাগুলো রূপার হৃদয়ে রক্তক্ষরণ করায়। সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। একবার রূপার দিকে ফিরে তাকিয়ে সবার সামনে অপমান করেছে। সেই দিনের সেই ভিডিও রূপার জীবনের মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে গিয়েছিল। ঘৃণা করে সে আহনাপ নামটাকেও। রূপার আম্মু এসে ডেকে গেছে কয়েকবার খাবার জন্য। রূপা খাবে না বলে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। না, এই 15 দিন কারো সাথে দেখা হয়নি রূপার। আহানাপের কথা মনে পড়লেই রাগে ক্ষোভে হাত মুষ্টিবদ্ধ করে নিত রূপা। সকালে সূর্যের আলো চোখে পড়তেই রূপা বালিশ দিয়ে নিজের চোখ ঢেকে নিল, আবার ঘুমিয়ে পড়ল। রূপার আম্মু এসে রূপাকে অনেকবার ডেকে গেল, কিন্তু তাতে রূপার একটুও নড়ল না। কিছুক্ষণ পর কেউ এসে রূপার উপর পানি ঢেলে দিল। ভয়ে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো রূপা। সামনে তাকিয়ে দেখে মাহি কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে রূপার দিকে। রূপা কিছুটা ভীতু চোখে মাহির দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে ডাইনি? এবার চোখ বড় বড় করে তাকিয়ে আছিস কেন? বাচ্চা মেয়ে ভয় পায় তো। মাহি রূপার সামনে ঘড়ি ধরে বলল, দেখ কয়টা বাজে। রূপা ঘড়ির দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, আমার চাকরি ইন্টারভিউ দেওয়ার আগেই বাদ পড়ে গেলাম দোস্ত। মাহি রূপার দিকে তাকিয়ে বলে উঠল, আরো 30 মিনিট সময় আছে, জলদি রেডি হয়ে নে। রূপা তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। শুভ্র রঙের একটা 3 পিস বের করে পরে নিল। চুলগুলো সুন্দর করে বেনুনি করে নিল। মাহি রূপার দিকে তাকিয়ে বলল, আজ শুনলাম সন্ধ্যায় নাকি ভাড়াটিয়া উঠবে। রূপা মাহির দিকে না তাকিয়ে বলে উঠল, একবার আঙ্কেল হয়নি, আবার নতুন ভাড়াটিয়া পেছনে লাগা শুরু করবি নাকি? মাহি লজ্জায় মাথা নিচু করে নিল। রূপাদের বাসার উপরতলায় একটা ছেলে ভাড়াটিয়া ছিল, দেখতে মাশাল্লাহ। প্রথম দেখায় মাহি প্রেমে পড়ে যায়। প্রতিদিন রূপার বাহানা করে ছেলেকে দেখতে আসতো মাহি। রূপাও সেটা বুঝতে পারত। একদিন মাহি ভাবলো ছেলেটাকে প্রপোজ করবে। ঠিক সেই দিনই ছেলের বাসায় ওর বউ এসে হাজির। শুধু বউ না, সাথে বাচ্চাও। মাহির দিল গেল ভেঙ্গে। বেচারি, যখন যাকে পছন্দ করে তারই গার্লফ্রেন্ড না হয় বউ থাকে। আসলে হাঁটতে হাঁটতে যার তার উপর ক্রাশ খেলে বাস তো ফ্রিতে খেতেই হবে। রূপা রেডি হয়ে রুম থেকে বেরিয়ে গেল। রূপার আব্বু সোফায় বসে পেপার পড়ছিলেন। রূপা ওর আব্বুর কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেল। কোম্পানির সামনে রিক্সা থেকে নেমে রূপা অবাক হয়ে গেল। এত বড় কোম্পানি। মাহি রূপাকে বলে উঠল, দোস্ত, নতুন বস কিন্তু খুব রাগী, আর ওনার নিয়মের বাইরে কেউ গেলেই সাথে সাথে বের করে দেয়। রূপা কিছু না বলে ঘড়ির দিকে তাকালো। 5 মিনিট বাকি আছে। রূপা বসে আছে ইন্টারভিউ রুমের সামনে। মাহি নিজের কেবিনে চলে গেছে। আজ 2 মাস হলো সে এই কোম্পানিতে চাকরি পেয়েছে। রূপার ইন্টারভিউয়ের সময় হলে সে গিয়ে ইন্টারভিউ দিয়ে বের হলো। মন বলছে চাকরি হবে না, ইন্টারভিউ ভালো হয়নি। মন খারাপ করে বসে আছে। 10 মিনিট পর একজন মেয়ে এসে বলল, এখানে রূপাকে। রূপা দাঁড়িয়ে বলল, আমি। আপনার চাকরি হয়ে গেছে, আপনি বড় স্যারের সাথে দেখা করে আসুন। রূপা থ মেরে দাঁড়িয়ে আছে। ইন্টারভিউ একদম ভালো হয়নি। চাকরি কিভাবে হলো? হয়তো আমার থেকে ভালো করে ইন্টারভিউ দিতে পারিনি, তাই হয়েছে। এইসব ভেবে নিজেকে বুঝালো রূপা। আমার সাথে আসুন, কিছু এগ্রিমেন্ট আছে, আপনার সাইন লাগবে। রূপা সব কিছু মেনে সাইন করে দিল। ম্যানেজার সাহেব এসে রূপাকে নিয়ে গেল বসের রুমে। অনুমতি নিয়ে প্রবেশ করলো ম্যানেজার সাহেব। রূপার বুক ভয়ে ধুকভুক করছে। আস্তে আস্তে ম্যানেজার সাহেব বসের বিষয়ে অনেক কথা রূপাকে বলেছে। বস খুব বদমেজাজি লোক, কাজে অবহেলা, অভিনয় একদম পছন্দ করেন না। বস ল্যাপটপের দিকে তাকিয়ে বলে উঠল, ওনাকে সব বুঝিয়ে দিয়েছেন তো ম্যানেজার সাহেব? রূপা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সামনে কি সত্যি সেই লোকটা বসে আছে, নাকি এটা ওর কল্পনা? রূপা নিজের হাতে নিজেই চিমটি কাটলো। না, এটা তো সত্যি। এই কোম্পানির মালিক তাহলে এই লোক? জি স্যার, সব বুঝিয়ে দিয়েছি। সাজ্জাদ চৌধুরী ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনে তাকালো, সাথে ভ্রু কুঁচকে ফেললো সাজ্জাদ। এই মেয়ে এখানে কি করছে? সাজ্জাদকে চুপ করে থাকতে দেখে ম্যানেজার সাহেব বলল, স্যার, আপনার নতুন পিএ। সাজ্জাদ গম্ভীর মুখে ম্যানেজার দিকে তাকিয়ে বলল, ম্যানেজার সাহেব, আপনি এখন আসতে পারেন। ম্যানেজার একবার রূপার দিকে তাকিয়ে সাজ্জাদের দিকে তাকালো। জোরপূর্বক মুখে হাসি ঝুলিয়ে বেরিয়ে গেল।
সাজ্জাদ রূপাকে বসতে বলল। রূপা ভয়ে ভয়ে বসলো। সে তো জানতো না এটা সাজ্জাদ চৌধুরীর কোম্পানি, জানলে কখনো পা রাখতো না এই কোম্পানিতে। সাজ্জাদ নীরবতা ভেঙে বলল, চা নাকি কফি? রূপা মাথা নেড়ে বুঝালো কিছু চায় না। আপনি কি মুখে কথা বলতে পারেন না? রূপা কিছু বলল না। রূপা সবার সামনে সাহসী হলেও এই লোক যাকে দেখলে রূপার মুখ দিয়ে কথা বের হতে চায় না। রূপা মাথা নিচু করে বলল, আমার কিছু লাগবে না, আমি এখন আসি। অনেকদিন পর দেখা হলো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। রূপা বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল। আমি এই চাকরি করব না। সাজ্জাদ শান্ত দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে বলল, কেন জানতে পারি? রূপা চুপ করে আছে। আসলে তো কোনো কারণ নেই, কি বলবে সে? রূপা চায় না কখনো এই চৌধুরী বাড়ির কারোর সাথে ওর দেখা হোক, কিন্তু এটা কিভাবে বলবে সাজ্জাদকে? রূপাকে চুপ করে থাকতে দেখে সাজ্জাদ বলে উঠল, আপনি হয়তো সাইন করার সময় এগ্রিমেন্ট পেপারগুলো ভালোভাবে লক্ষ্য করেননি। সাজ্জাদ কাউকে কল দিয়ে বলল এগ্রিমেন্ট পেপারগুলো নিয়ে ওর কেবিনে আসতে। সাথে সাথে একটা ছেলে এসে পেপারগুলো দিয়ে গেল। সাজ্জাদ রূপার সামনে পেপারগুলো রেখে বলল, আরেকবার দেখে নিন। রূপা পেপারগুলো হাতে নিয়ে উল্টিয়ে দেখলো। সাথে সাথে ও স্তব্ধ হয়ে গেল। অবাক চোখে সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, 6 মাস আগে নিজ ইচ্ছায় চাকরি ছাড়া যাবে না? জি। রূপা আবারও বলে উঠল, কিন্তু কোম্পানি চাইলে চাকরি থেকে বের করে দিতে পারবে, আপনি চাইলে বের করে দিতে পারেন। সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে বলে উঠল, মিস রূপা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা অফিস। আমাদের বাইরের জগতে যা সম্পর্ক আছে তা বাইরে, অফিসের জগতে আমরা একদম অপরিচিত। আপনি আপনার যোগ্যতায় চাকরি পেয়েছেন, এখন চাইলেও করতে হবে, না চাইলেও। এগ্রিমেন্ট পেপারে সাইন করার আগে একবার ভেবে নেওয়া দরকার ছিল। রূপা মনে মনে বলে উঠল, এই জন্যই মুরব্বীরা বলে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। কালকে আপনার জয়েন, একদম সময় মতো চলে আসবেন। লেট একদম আমার পছন্দ না। রূপা কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, অবশ্যই, এখন আসি। বলেই বেরিয়ে গেল। রূপার যাওয়ার দিকে তাকিয়ে সাজ্জাদ ল্যাপটপ অন করলো। যেখানে রূপাকে দেখা যাচ্ছিল সিঁড়ি দিয়ে নামছে আর বিড়বিড় করে কি যেন বলছে। সাজ্জাদ এক রহস্যের হাসি দিয়ে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। মাহিও বেরিয়ে গেল। রূপার সামনে এসে বলে উঠল, দোস্ত তোর চাকরি হয়েছে? রূপা গম্ভীর মুখে মাহির দিকে তাকালো। মাহি রূপার তাকানো দেখে হেসে বলে উঠল, একটা চাকরি হয়নি তো কি হয়েছে দোস্ত, কাল আমি আরেকটা চাকরি খুঁজে দিব, তাও এই কোম্পানি থেকে ভালো কোম্পানিতে। রূপা মাহির দিকে তাকিয়ে রেগে বলে উঠল, আমার চাকরি হয়ে গেছে, কিন্তু আমি এই চাকরি করব না। মাহি ইয়া বড় হা করে মুখে হাত দিয়ে বলে উঠল, দোস্ত তোর শরীর ঠিক আছে তো? কেন, আমাকে দেখে কি তোর অসুস্থ মনে হচ্ছে? কিছুটা তো লাগছে। দোস্ত এত বড় কোম্পানিতে চাকরি পেয়েও করবি না, কিন্তু কেন? রূপা কিছু না বলে একটা রিক্সা ডেকে উঠে পড়লো। মাহি মুখ ভার করে রূপার সাথে বসলো। হঠাৎই মাহি বলে উঠল, দোস্ত বসকে দেখছস? তুই হয়তো বসকে দেখিসনি, কত হ্যান্ডসাম, ফর্সা মুখ, সাথে চাপ দাড়ি। তাকানোর স্টাইল, হাঁটার স্টাইল, সব কিছুতেই ফিদা হয়ে যায়। তুই বসকে দেখলে চাকরি ছাড়ার কথাই ভুলে যাবি। রূপা রেগে বলে উঠল, আর একটা কথা বলবি ধাক্কা দিয়ে ফেলে দিব। তোর মতো লুচু ভাবিস সবাইকে? মাহি মুখে হাত দিয়ে চুপ হয়ে গেল। বিশ্বাস নেই, সত্যিই ধাক্কা দিয়ে ফেলে দিলে? তখন আমার ক্রাশকে বিয়ে করা হবে না, বাচ্চার মুখ দেখা হবে না, বিয়ের আগে ক্রাশ বিধবা হয়ে যাবে, বাচ্চারা মাহারা হবে। বাসায় আসার পর রূপার আম্মু মেয়ের মুখ দেখে ভাবলেন হয়তো চাকরি হয়নি, তাই মন খারাপ। রূপার আম্মু ঠান্ডা শরবত এনে মেখে দিলেন। রূপা মায়ের দিকে তাকিয়ে হাসলো। এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউই আপন হয় না, কেউ এমন নিখুঁত ভালোবাসে না। হয়তো আসে মজা নিতে, না হয় আসে অভিনয় করতে। সন্ধ্যায় রূপার আম্মু রূপার হাতে বিরিয়ানির বক্স দিয়ে বলল, রূপা মা, আমার দেখ হাতে কত কাজ, একটু কষ্ট করে নতুন ভাড়াটিয়াকে এটা দিয়ে আয়, নতুন এসেছে, কি খাবে না খাবে। রূপা বক্স নিয়ে মাথায় ঘোমটা দিয়ে উপর তলায় গেল। দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে কেউ বেরিয়ে আসলো। রূপা নিচের দিকে তাকিয়ে হাতের বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, আম্মু পাঠিয়েছে। ধন্যবাদ। পরিচিত কণ্ঠ শুনে রূপা থমকে গেল। আস্তে আস্তে চোখ তুলে উপরে তাকালো। সাথে সাথেই হাত থেকে বক্স নিচে পড়ে গেল। অবাক হয়ে বলে উঠল, তুমি? আহানাব এক গাল হেসে বলল, যাক, চিনতে পারলে তাহলে, কিন্তু আমার খাবার? রূপার রাগে গজগজ করতে করতে বলল, ভালো ভদ্র ভাষায় কথা আপনাদের মতো ছেলেদের জন্য না। অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি আমি, কিন্তু নির্লজ্জের মতো আমার বাসায় চলে আসছেন। এমনটা কেন করছেন জানতে পারি? যদি সত্যি বলি তাহলে তোমাকে চাই, যদি মিথ্যে বলি তাও তোমাকেই চাই। রূপা রেগে অগ্নি দৃষ্টিতে আহানাবকে বলে উঠল,
ভাড়াটিয়া হয়ে এসেছেন, ভাড়াটিয়া হয়ে থাকেন। মালিকের সাথে কথা বলার আগে 10 বার ভেবে নেবেন, না হলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমি আর দ্বিতীয়বার ভাববো না। আহানাব আহত দৃষ্টিতে তাকিয়ে বলল। প্লিজ রূপা, আরেকটা সুযোগ। রূপা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল। আজ আপনার মৌমিতা মৌ কোথায়? যে ঠকায় সেও ঠকে, আজ আবার প্রমাণ হয়ে গেল। যা যা নিয়ে এসেছেন সব গুছিয়ে নিন, কাল সকালেই এই বাসা খালি চাই আমি। আহানাব শক্ত কণ্ঠে বলে উঠল। আমি 6 মাসের ভাড়া দিয়ে উঠেছি, 6 মাস আগে যাচ্ছি না। রূপা আহানাবের দিকে তাকিয়ে বলল। আপনার টাকা আপনি 5 মিনিটের মধ্যে পড়ে যাবেন, আর কাল সকালে এই বাড়ি ছেড়ে যাবেন। রূপা পিছনে ফিরতেই আহানাব রূপার হাত ধরে নিল। সাথে সাথে রূপা আহানাবের গালে থাপ্পড় বসিয়ে দিল। আহানাব অবিশ্বাস্য চোখে রূপার দিকে তাকালো। রূপা আঙ্গুল তুলে আহানাবের দিকে তাকিয়ে বলে উঠল। দ্বিতীয়বার আমার হাত ধরার সাহস করলে হাত ভেঙে দিব, কথাটা মাথায় রাখবেন। আহানাব রূপার দিকে তাকিয়ে বলল। মানুষ বদলায় জানতাম, তবে এতটা বদলায় তা জানতাম না। তবে হাতে ভাঙে দাও বা যাই করো, তাও তো তোমার স্পর্শ পাবো। রূপা হেসে আহানাবের সামনে এসে বলে উঠল। মানুষ ভালোবাসে জানতাম, তবে ভালোবাসার সুযোগ নিয়ে এতটা নিকৃষ্ট গেম খেলে জানতাম না। 4টা বছর কম নয়। কাল যেন আপনার এই মুখ আমি দ্বিতীয়বার না দেখি। খারাপ ব্যবহার করতে বাধ্য করবেন না। আহানাব নিজের জিনিসপত্র নিয়ে গেটের বাহিরে দাঁড়িয়ে আছে। বুকে 2 হাত গুজে আরামসে দাঁড়িয়ে আহানাবের দিকে তাকিয়ে আছে রূপা। ওর পেছনে ওর আব্বু আম্মু। আহানাব রূপার আম্মুর দিকে তাকিয়ে বলল। আন্টি প্লিজ, আপনার এই ডাইনিমেকে একটু বুঝান না। এত সকালে আমি এইগুলো নিয়ে কোথায় যাব? রূপার আম্মু কিছু বলার আগেই রূপা বলে উঠল। যেখান থেকে এসেছেন সেখানে যাবেন, ভুলেও যেন আপনাকে এই বাড়ির আশেপাশেও না দেখি। রূপার আম্মু রেগে গেলেন মেয়ের উপর। রূপা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি ভুলে যাচ্ছ আহানাব সোহার দেবর হয়। রূপা তাচ্ছিল্য সুরে বলে উঠল। তো আমি কি করব আম্মু? সোহার দেবর হয় আমার না। আহানাব বিড়বিড় করে বলে উঠল। আমি তোমার দেবর কেন হতে যাব? হলে জামাই হব। রূপার আম্মু মেয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল। রাস্তা ছেড়ে আহানাবকে ভিতরে আসতে দাও। দিন দিন তুমি ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছ। কিছু বলি না বলে ভেবো না সব সময় তোমার এই বেয়াদবের মতো ব্যবহার মেনে নিব। রূপা ওর আম্মুর দিকে ফিরে বলল। তোমার কাছে মেয়ের থেকে এই ছেলেই বড় হয়ে গেছে। এই ছেলে এই বাড়িতে থাকলেই আমি এই বাড়িতে থাকবো না। রূপার আম্মু কিছু বলতে গেলেই রূপার আব্বু হাত ধরে থামিয়ে দিল। কিছু তো হয়েছে, না হলে রূপা এতটাও বদমেজাজি মেয়ে নয় যে একজন অতিথির সাথে এতটা বাজে ব্যবহার করবে। কতগুলো বছর মেয়েটা ওনাদের ছেড়ে দূরে থেকেছে, এখন কাছে পেয়েও আর হারাতে চায় না। রূপার আব্বু আহনাফের সামনে গিয়ে বলে উঠল। আহনাফ, 4 বছর আমার মেয়েটা আমাদের ছেড়ে দূরে থেকেছে, এখন যদি আবার চলে যায়? আমাদের শুধু একটাই মেয়ে, এখন তুমি বলো আমরা কি করতে পারি? আহনাফ রূপার বাবার দিকে তাকিয়ে বলল। একটা বাসা খুঁজতে সাহায্য করুন না আঙ্কেল, আপনাদের বাসার পাশেই যেন হয়। রূপার আব্বু শুকনো দৃষ্টিতে আহনাফের দিকে তাকালো। আহনাফ হাসার চেষ্টা করে বলে উঠল। না মানে আঙ্কেল, এই শহরে কাউকে চিনি না তো তাই। রূপা বিরক্ত মুখে বাড়ির ভেতরে চলে গেল। মাহি রূপাকে নিতে এসে আহনাফকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। সাথে সাথে সেই দিন রূপাকে আহনাফের অপমান করা কথাগুলো মনে হতেই মুহূর্তেই মনটা বিষিয়ে গেল। আহনাফকে দেখেও না দেখার মতো বাড়ির ভিতরে চলে গেল। আহনাফ মাহিকে দেখেই চিনে ফেলেছে। মাহির এমন আজব রিয়াকশন পাত্তাই দিল না। বাসা খুঁজতে ব্যাগগুলো এখানে রেখে চলে গেল। বাসা পেলে ব্যাগগুলো এসে নিয়ে যাবে, তবে বাসা নিলে এই বাড়ির আশেপাশেই বাসা নেবে। রূপার রুমে গিয়ে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। রূপার আম্মু রেগে রান্নাঘরে গেলেন। মেয়ের এমন ব্যবহারে উনি বিরক্ত হয়ে গিয়েছেন। মেয়েটা তো এমন রুক্ষ ছিল না। কি হয়েছে 4 বছর আগে যা আমার মেয়েটাকে বদলে দিল? একটা শান্ত শিষ্ট মেয়েকে এমন বানিয়ে দিল। মাহি রূপার কাছে গিয়ে রাগে গজগজ করতে বলতে লাগলো। এই শয়তান বেয়াদব ছেলে এখানে কি করছে? বন্ড প্রতারক একটা। রূপা বুঝেও না বুঝার চেষ্টা করে বলল। কোন ছেলে? মাহি রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। দেখ রূপা, একদম না জানার বান করবি না। তোর নতুন ভাড়াটিয়ার কথা বলছিস? নতুন ভাড়াটিয়া? মাহি থ মেরে কিছু সময় বসে রইল। এত বড় সারপ্রাইজ! কই ভাবলাম সিঙ্গেল কোনো পোলা ভাড়াটিয়া হয়ে আসবে আর আমি মিঙ্গেল হব। এখন দেখি প্লে বয় জুটলো। মাহির কথা শুনে রূপা ওর মাথায় বাড়ি মারল। ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাহিও পিছু পিছু বের হলো। আজ অফিসে আসতে 10 মিনিট লেট।
10 মিনিট রূপা অফিসের সামনের টং দোকানে দাঁড়িয়ে চা খেয়েছে। রূপা অফিসে আসতেই মাহি রাগী দৃষ্টিতে একবার রূপার দিকে তাকালো। রূপা দেখেও না দেখার মতো নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। একটু পর একজন স্টাফ এসে বলল, আপনাকে বস যেতে বলেছে। রূপা শয়তানি হাসি দিয়ে গেল সাজ্জাদের কেবিনে। সাজ্জাদ রূপার দিকে না তাকিয়ে বলে উঠল, মিস রূপা, কালকে আপনাকে বলে দেওয়া হয়েছিল টাইম টু টাইম অফিসে থাকতে। আপনি প্রথম দিন 10 মিনিট লেট। আপনি জানেন যারা অফিসের নিয়ম মেনে চলে না তাদেরকে আমি অফিসে দ্বিতীয়বার রাখি না। রূপা সাজ্জাদের দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে বের করে দেন। সাজ্জাদ ফাইল থেকে চোখ তুলে রূপার দিকে তাকালো। রূপা মিষ্টি একটা হাসি দিয়ে সাজ্জাদের উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। সাজ্জাদ খুব ভালো করেই বুঝেছে রূপা ইচ্ছে করে লেট করে এসেছে অফিসে। সাজ্জাদ অফিসে আসার সময় দেখেছে রূপার টং দোকানে বসে চা খাচ্ছে। সাজ্জাদ হাতের কলমটা ঘুরাতে ঘুরাতে বলল, প্রথম ভুলের জন্য শাস্তি। রূপা ভ্রু কুঁচকে বলে উঠল, শাস্তি? সাজ্জাদ রূপার সামনে এক গাদা ফাইল রাখলো। রূপা থ মেরে তাকিয়ে আছে। আসলে সাজ্জাদ করতে কি চাচ্ছে। সাজ্জাদ রূপাকে ইশারা করে বলল, এই সবগুলো ফাইল শেষ করবেন ব্রেক টাইমের আগে। রূপা হাঁ করে তাকিয়ে আছে ফাইলগুলোর দিকে। এক এক করে ফাইলগুলো গুনতে শুরু করলো। 1 2 3 10টা ফাইল। রূপার রাগে ফাইলগুলো হাতে নিয়ে বেরিয়ে গেল। রূপাকে রেগে এভাবে বেরিয়ে যেতে দেখে সাজ্জাদ হেসে উঠল। রূপা নিজের ডেস্কে এসে বিড়বিড় করে সাজ্জাদের 14 গোষ্ঠীকে উদ্ধার করে বকছে। এতগুলো ফাইল কখন কিভাবে শেষ করবে? সাজ্জাদের কেবিন থেকে রূপাকে দেখা যায়, কিন্তু কাজের জন্য রূপা সাজ্জাদকে দেখতে পায় না। দেখতে দেখতে লাঞ্চ টাইম চলে আসে। রূপা ফাইলের দিকে তাকিয়ে দেখে মাত্র 5টা শেষ করেছে। সাথে সাথে সাজ্জাদের ফোন আসে ওর কেবিনে ফাইল নিয়ে যাওয়ার জন্য। রূপা বিরক্ত হয়ে ফাইলগুলো হাতে নিল। যেন এই লোক ঘড়ির দিকে তাকিয়ে সময় গুনতেছিল। 1 মিনিটও এদিক ওদিক হতে পারল না, ফোন চলে আসলো। রূপা উপরের দিকে তাকিয়ে বলে উঠল, আল্লাহ, আমার সাথেই কেন বারবার এমন হয়? এই লোকের অফিস জানলে আমি কখনো ইন্টারভিউ দিতে আসতাম না। রূপা বসে আছে সাজ্জাদের সামনে। আপনি 3 ঘন্টায় মাত্র 5টা ফাইলের কাজ করেছেন। আপনি কি কাজ করেছেন নাকি আপনার মন অন্যদিকে ছিল? সাজ্জাদের এমন কথা শুনে রূপা রেগে গেলেও তা প্রকাশ করলো না। কাজ ভালো না লাগলে, পছন্দ না হলে আপনার কোম্পানি থেকে বের করে দিন। সাজ্জাদ হাসলো রূপার কথা শুনে। কথায় কথায় বের করে দেন কথাটা যেন রূপার অভ্যাস হয়ে গেছে। এখন লাঞ্চ টাইম, সবাই লাঞ্চ করতে গেছে। সাজ্জাদ একজনকে ফোন দিয়ে বলল রূপার সব কিছু গুছিয়ে এখানে নিয়ে আসতে। রূপার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। যাক, ওর প্ল্যান কাজ করেছে। সাজ্জাদ নিজে ওকে বের করে দিচ্ছে। লোকটা সব কিছু নিয়েই আসতেই রূপা ব্যাগপত্র গুছিয়ে বলল, ধন্যবাদ স্যার। সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে বলে উঠল, মোস্ট ওয়েলকাম। সাজ্জাদ লোকটার উদ্দেশ্যে বলল, আমার সামনে সোফার সাথে একটা টেবিল সেট করে দিন। লোকটা তাই করলো। রূপা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এখানে সাজ্জাদ কি করতে চাচ্ছে? যাই করুক, তাতে আমার কি? আমি এখান থেকে যেতে পারলেই হলো, আর অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিতে হবে। রূপার সামনে তাকাতেই সাজ্জাদ এমন কথা বলল, সাথে সাথে রূপার হাসি উধাও হয়ে গেল। সারা মুখ অন্ধকারে নেমে আসলো। মনে মনে একটা কথাই আওড়ালো, বারবার ওর সাথেই কেন এমন হয়। আহনাব বিরক্ত হয়ে রাস্তার এক পাশে দাঁড়ালো। বাসা খোঁজার মতো বিরক্তকর কাজ আর দুটো হতে পারে না। এই নিয়ে কতগুলো বাসা দেখেছে, কিন্তু ব্যাচলার শুনেই না করে দিচ্ছে সবাই। আহনাব রূপাদের বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজের কৃতকর্মের জন্য আজ নিজের এমন অবস্থা। আহনাব এসব ভাবছে তখনই কেউ একজন আহনাবকে পেছন থেকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, চোর চোর চোর! কে আসো? এই চোরের হাত থেকে আমাকে উদ্ধার করো। আহনাব যেন আকাশ থেকে পড়ল চোর, আবার সে। আহনাব নিজে থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতেই দেখা যাচ্ছে রাস্তার মানুষ এদিকেই আসছে। বাড়ির গেটের দাঁড়ানো দারোয়ান লাঠি নিয়ে আসছে। আহনাব বুঝলো আজ তাকে গণপুটিনি খেতে হবে, তাও ফ্রিতে। আহনাব করুণ কণ্ঠে বলে উঠল, আমি আপনার কি চুরি করেছি? বেশি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। আমি যা বলি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ না বোঝাবেন, তাহলে গণধোলাই থেকে বেঁচে যাবেন, বুঝলেন? কে আপনি? আজব, ছাড়ুন। ইতিমধ্যে লোকজন এসে ভিড় করে ফেলেছে। একজন লোক বলে উঠল, কি হয়েছে মা? এই ছেলে তোমার কি চুরি করেছে? আরেকজন বলে উঠল, রাস্তাঘাটে আজ অশান্তিতে বের হওয়ার জন্যই এইসব ছেলেদের জন্য
দেখতে তো ভালো পরিবারের ছেলে মনে হয়, চুরি না করে কাজ করেও তো খেতে পারো। আহানাব এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েনি। অবাক হয়ে সবার কথা শুনছে। আরেকজন বলল, দাঁড়িয়ে আছেন কেন? এমন ছেলেদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। মেয়েটা আহানাবের কানে ফিসফিস করে বলল, আমি তোমাকে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে পারি যদি আমার একটা শর্তে রাজি হও। আহানাব আগে পিছু না ভেবেই বলে উঠল, আমি আপনার সব শর্তে রাজি, আগে এই মানুষগুলোর মুখ বন্ধ করুন। একজন লোক আহানাবের কলার ধরতে এলে মেয়েটা লোকটার হাত ধরে বলে উঠল, ধন্যবাদ আঙ্কেল, আমাদের এখানে শুটিং হচ্ছিল আর এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড। আহানাব চোখ বড় বড় করে আশেপাশে তাকালো, রূপার বাড়ির কেউ আছে কিনা। না, কাউকে দেখতে না পেয়ে শান্তির নিঃশ্বাস ফেলল। লোকগুলো মেয়েটাকে অনেকগুলো কথা শুনিয়ে গেল, তাতে মেয়েটার কিচ্ছু আসে যায় না। সে তো এসব কথা পাত্তাও দেয়নি। আহানাব রেগে মেয়েটাকে বলে উঠল, আপনি এমনটা কেন করলেন? আপনি কে? মেয়েটার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, আমার নাম রিধি। আপনার নাম যাই হোক, তাতে আমার কি? আমাকে চোর বলে অপমান কেন করলেন? আপনি বলেছেন আমার শর্তে রাজি। আহনাব বিরক্ত হয়ে বলে উঠল, কিসের শর্ত? কার শর্ত? আর আমি কেন শর্ত মানব? রিধি আহনাবের আরো কাছে এসে বলে উঠল, আপনার মনে হয় আপনার গণধোলাই খাওয়ার ইচ্ছা। বাঁচাও কেউ আমাকে, বাবা বাঁচাও। আহনাব মেয়েটার মুখ চেপে ধরে বলে উঠল, বইন মাফ কর, তোর কি শর্ত বলে আমাকে উদ্ধার কর। মেয়েটা মুচকি হেসে বলল, এই তো লাইনে এসেছেন, তবে আমি কারোর বোন নাই, আমার একটা সুন্দর নাম আছে। আহনাব বলল, এবার বলেন প্লিজ। রিধি আহনাবের দিকে তাকিয়ে বলল, আমার দাদু আমার জন্য বিয়ে ঠিক করেছে। আমি বলেছি আমার বয়ফ্রেন্ড আছে। এখন দাদু বলছে আজকেই যেন বয়ফ্রেন্ড নিয়ে দাদুর কাছে যাই। ভালো কথা, নিয়ে যান। আগে পুরো কথাটা শুনুন। আহনাব আগ্রহ না দেখিয়ে বলল, আপনার এই সব কথা আমি শুনে কি করব? দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, যা বলবো সোজা সাপটা। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর প্রায় 5 ঘন্টা ধরে আমি বয়ফ্রেন্ড খুঁজছি। এই এলাকার ছেলেরা খুবই ভীতু, আমাকে দেখে ভয় পেয়ে কেউ আর রাজি হচ্ছে না, তাই বাধ্য হয়ে এমন করা। আহনাব একবার ভালো করে মেয়েটার দিকে তাকালো। কালো শার্ট, সাথে প্যান্ট, মাথায় ক্যাপ, শার্টের সামনে চশমা ঝুলানো, দেখতেই বখাটে মেয়ে মনে হচ্ছে। আহনাব হাত উঠিয়ে বলল, এইটুকু একটা শরীর, মাছি তাড়ানোর মতো হাত দিয়ে বাতাস দিলে উড়ে যাবেন। আর আপনাকে এলাকার ছেলেরা ভয় পায়। ওরা আসলেই ছেলে তো নাকি? আপনার সাহস তো কম না, আমাকে অপমান করছেন। আজ শুধু বিপদে পড়েছি বলে, না হলে এতক্ষণ হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম। আহনাব বিরক্ত হয়ে বলল, আমি তো সেই ভয় পেয়ে গেছি। এখন আমি কি করব? আমার বয়ফ্রেন্ড সেজে আমার দাদুর কাছে যাবেন? কি? কখনো না। তাহলে কি আবার চিৎকার করব? পাবলিকের মায়ের কিন্তু সেই স্বাদ। আহনাব অসহায় চোখে আশেপাশে তাকালো। রূপা সাজ্জাতের সামনে বসে ফাইল দেখছে, আর চোখে সাজ্জাতের দিকে তাকাচ্ছে। নাম্বারের গিগিটি এক্ষুনি মনে হলো বের করে দিবে, কিন্তু না, উল্টো নিজের সামনে ফাইল দিয়ে বসিয়ে দিয়েছে। এদিকে পেটেও খুব খিদে পাইছে, সকালে আহনাবের ঝামেলার জন্য কিচ্ছু খাওয়া হয়নি। হঠাৎ রূপা সাজ্জাতের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, প্রথম কিভাবে ওর আর সাজ্জাতের সেই অন্ধকার রুমে দেখা হয়েছিল। এই ছেলে নিজ থেকে হেল্প করতে আসবে, আবার অ্যাটিটিউড দেখাবে, যা রূপার খুব বিরক্ত লাগে। সাজ্জাতের কেবিনে একটা মেয়ে খাবার নিয়ে আসলো। সাজ্জাত রূপার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আমি জানি আমি খুব সুন্দর, হ্যান্ডসাম, তাই বলে কি তুমি আমাকে চোখ দিয়ে গিলে নিবে? এই জন্য আম্মু প্রতিদিন বলে, সাজ্জাত কপালে কালো টিকা দিয়ে রাখো, না হলে মেয়েদের নজর লাগবে, কালো নজর। রূপা লজ্জা পেয়ে গেল সাজ্জাতের কথায়। লজ্জা লুকাতে বলে উঠল, কি আজব, আপনি সুন্দর, হ্যান্ডসাম, কি হাস্যকর কথা না? আমি তো জাস্ট ভাবতেছিলাম। সাজ্জাত এক ভ্রু উঁচু করে বলল, কি ভাবতেছিলে? রূপা আমতা আমতা করে বলল, কিছু না। আর সবার আম্মুর কাছেই তার সন্তান সুন্দর, তাই বলে নিজেকে সুন্দর বলবেন না স্যার। আমি নিজেও বলতে পারি আমি বিশ্ব সুন্দরী, তাই বলে কি সত্যি আমি বিশ্ব সুন্দরী হয়ে গেলাম নাকি? সাজ্জাতের সামনে দাঁড়ানো মেয়েটাকে বলে উঠল, মিস নিহি, তুমি বলো আমি দেখতে হ্যান্ডসাম না? মেয়েটা হেসে বলে উঠল, দাবাই, তুমি দেখতে অনেক হ্যান্ডসাম আর কিউট। সাজ্জাদ বিজয়ী হাসি দিয়ে রূপার দিকে তাকালো। রূপা সাজ্জাদের চোখের আড়ালে মুখ ভেঙচি কেটে কাজ শুরু করলো, কিন্তু খুব খিদে লেগেছে, তাই কাজে মন বসছে না। সামনে এত খাবারের ঘ্রাণ পেয়ে ইট দূর দৌড়াচ্ছে, কাজে কিভাবে মন বসবে?
সাজ্জাদ হাতের ইশারায় মেয়েটাকে চলে যেতে বলল। সাজ্জাদ সব খাবার টেবিলে সাজিয়ে রূপার দিকে তাকালো। রূপা আর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। সাজ্জাদ নীরবে হাসলো। রূপার মুখ দেখেই বুঝেছে সাজ্জাদ রূপার খিদে পেয়েছে। সাজ্জাদ রূপাকে ডাকলো। রূপা কাজ রেখে সাজ্জাদের দিকে তাকালো। একটু কষ্ট করে এদিকে আসবেন মিস রূপা? রূপা সাজ্জাদের সামনে গেল। সাজ্জাদ রূপাকে রিকোয়েস্ট করে বলল, প্লিজ এগুলো থেকে একটু খেয়ে খেয়ে বলবেন কোনটা ভালো হয়েছে। সবগুলো থেকে খেতে গেলে এইগুলো তো এটু খাবার হয়ে যাবে। সমস্যা নেই, আসলে আমি না জাল খেতে খুব সমস্যা হয়, আমি জাল খেতে পারি না। আপনি একটু। রূপার পেটে খুব খিদে, তাই বেশি কিছু না ভেবে রাজি হয়ে গেল। সাজ্জাদ দুটা খাবার বের করে নিল। সব কিছু থেকে অর্ধেক অর্ধেক রূপাকে দিল। রূপা অবাক হয়ে বলে উঠল, এত কেন স্যার? খাওয়ার নষ্ট হওয়া আমার একদম পছন্দ না। অন্যদিন আমার সাথে ফ্রেন্ড থাকে, আজকে না হয় আপনার সাথে শেয়ার করলাম। রূপা কিছু না বলে মিষ্টি একটা হাসি দিয়ে খাবার খাওয়া শুরু করলো। সাজ্জাদ খাবার না খেয়ে রূপার খাওয়ার দিকে তাকিয়ে আছে। রূপা খাবার শেষ করে দেখে সাজ্জাদ এখনও খাবার হাতে দেয়নি। রূপা নিজের প্লেটের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। ইস, কেমন নির্লজ্জভাবে সবগুলো খাবার খেয়ে নিল, আর বস এখনও খাবার হাতও দেয়নি। স্যার, আপনি খাবেন না? তুমি তো এখনো বলনি কোনটা কেমন, কোনটা ঝাল কোনটা ঝাল না। রূপা নিজের জিহ্বায় কামড় দিল। সাজ্জাদের দিকে তাকিয়ে বলে উঠল, স্যার, সবগুলোই ভালো হয়েছে, ঝাল তো একদমই নেই। সাজ্জাদ এমন ভান করলো যেন সে এই উত্তর শোনার জন্যই অপেক্ষায় ছিল, কিন্তু সে তো আগে থেকেই জানতো কোন খাবারটা কেমন আর ঝাল কেমন। আহানাপ দাঁড়িয়ে আছে একটা বাড়ির সামনে, সাথে রিধি। আহানাপ মনে মনে বলে উঠল, শালা, আমার জীবনটাই গেল ভালোবাসার অভিনয় করতে করতে। অফিসের নিচে দাঁড়িয়ে আছে রূপা, বাড়িতে যাওয়ার জন্য রিকশার অপেক্ষা করছে। আহানাপ বাইক নিয়ে আসলো সাজ্জাদের সাথে দেখা করতে। রাস্তার পাশে বাইক রেখে টং দোকান থেকে এক কাপ চা নিল। এদিকে ওদিকে তাকিয়ে চায়ের কাপে মুখ দিল। তখনই চোখ গেল সাজ্জাদের গাড়ি বের হচ্ছে। আহানাপ তাড়াহুড়া করে চায়ের কাপ রেখে রাস্তার ওই পাশে আসতে গিয়ে থমকে গেল। রূপা, হ্যাঁ, রূপা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। মুহূর্তেই আহানাপের মুখে হাসি ফুটে উঠল। আহানাপ সাজ্জাদের গাড়ির কাছে না গিয়ে দাঁড়িয়ে রইল। সাজ্জাদ চলে গেলে সে রূপাকে বাড়িতে পৌঁছে দিবে, এতে রূপা ওর প্রতি ইমপ্রেস হবে। সাজ্জাদ যাওয়ার সময় রূপাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি ওর সামনে দাঁড় করালো। রূপা ভ্রু কুঁচকে বিরক্ত মুখে গাড়িটার দিকে তাকালো। হঠাৎ কোন ঘাটার সামনে এসে গাড়ি থামালো? সাজ্জাদ গাড়ির কাজ নামিয়ে রূপাকে বলল, দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে এসো। রূপা সাজ্জাদকে দেখে আরও বিরক্ত হলো। আমি চলে যেতে পারবো। এখন খুব কম রিক্সা পাবে, আর এখান থেকে তোমাদের বাড়ির রাস্তা একদম ভালো না, রাস্তায় বকাটে ছেলেদের আসর বসে। রূপা অবাক হয়ে বলে উঠল, আপনি আমার বাড়ি চিনেন? কিন্তু কিভাবে? সাজ্জাদ চোখের সানগ্লাস পরে রূপার দিকে তাকিয়ে বলে উঠল, এত প্রশ্ন না করে গাড়িতে উঠে বসো। আপনি কি আপনার কোম্পানির সবার জন্য এইভাবে ভাবেন নাকি? কার বাসায় যেতে সমস্যা হবে, কার বাসায় যেতে গেলে বকারিতে ছেলেদের আসর পড়বে, সবাইকে লিপ্তান? সাজ্জাদ রূপার দিকে রেগে তাকিয়ে বলে উঠল, কারাকে উপকার করতে আসতে উচিত নয়, এটা আজকে আবারও বুঝে গেলাম। আমি ছোট বাচ্চা নই, চলে যেতে পারবো। আর এখন থেকে প্রতিদিনই যেতে হবে। প্রথম থেকে অভ্যাস করে নিতে হবে। প্রতিদিন তো আর আপনি পৌঁছে দিবেন না। সাজ্জাদ গাড়ি নিয়ে চলে গেল। রূপা ভাবতে লাগলো, সত্যি ওদের বাসা যেতে অনেক বখাটে ছেলেদের আসর পড়ে। ভয়ে ভয়ে রূপা হাঁটা ধরল। বোঝা যাচ্ছে গাড়ি পাওয়া যাবে না। সাজ্জাদ চলে যেতেই আহানাপ ভাবতে লাগলো, সাজ্জাদ ভাই রূপার সাথে কি কথা বলেছে, আর রূপা এত রাতে এখানে কি করছে? সাজ্জাদ ভাইয়ের সাথে কি রূপার কোনো সম্পর্ক আছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়ে বলল, এইসব কি ভাবছি আমি? সাজ্জাদ ভাইয়ের সাথে হয়তো আগে পরিচয় ছিল। আহানাপ রাস্তা পার হয়ে রূপার কাছে আসবে, তখনই আবার সাজ্জাদের গাড়ি রূপার সামনে থামলো। রূপা সাজ্জাদের গাড়ি দেখে না দেখার মতো এদিকে ওদিকে তাকালো। এই সাজ্জাদ বেটা আজকে অনেক জ্বালিয়েছে। প্রথম দিন এতগুলো কাজ করিয়েছে। রূপা এই বেটার গাড়ি দিয়ে যাবে না। রূপা পেছনে তাকাতে আহানাপকে দেখে অবাক হলো। রূপা এখন আহানাপের সাথে কোনো কথা বলতে চায় না, দেখাও করতে চায় না। এমনিতেই মন ভালো না। দেখা হলে দেখা গেল উল্টোপাল্টা কিছু বলে দিবে, এর থেকে ভালো দেখা না হোক। সাজ্জাদ কিছু বলার আগেই রূপা সাজ্জাদের গাড়িতে উঠে বসলো। সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে বলল, একটু আগে তো বললে যাবে না, এখন নিজে উঠে পড়লে। রূপা বোকার মতো হাসি দিয়ে বলল,
আমি তো মজা করছিলাম। তোমার সাথে অবশ্যই আমার মজা করার সম্পর্ক না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমরা বেআই ব্যাং। সাজ্জাদ রূপার কথা শুনে হাসলো। আপনি সবসময় হাসতে পছন্দ করেন। সবসময় না, সবার সামনেও না, শুধুমাত্র প্রিয় মানুষের সামনেই। আমি আপনাকে সবসময় কিছু বললেই মুচকি হাসতে দেখি। সাজ্জাদ রূপার কথায় উত্তরে কিছুই বলল না, গাড়ি স্টার্ট দিল। রূপা একবার আহানাপের দিকে তাকালো। আহানাপ রাগে হাত মুষ্টিবদ্ধ করে গাড়ির দিকে তাকিয়ে আছে। রাগে চোখগুলো লাল আভা ফুটে উঠেছে। রূপা হাসলো। এখন বুঝো ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখলে কেমনটা লাগে? আমারও না এর থেকে বেশি লেগেছিল যখন তোমার হাতে হাত রেখে দাঁড়িয়েছিল মৌ। সাজ্জাদ পুরো রাস্তা রূপার সাথে কথা বলেনি, রূপাও কিছু বলেনি। গাড়ি থেকে নেমে রূপা সাজ্জাদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, স্যার বাসায় আসুন, চা খেয়ে যান। সাজ্জাদ একদম না করলো না, গাড়ি থেকে নেমে রূপার সাথে যেতে রাজি হলো। রূপার রাগে নিজের হাত নিজেই চেপে ধরলো। মানবতা দেখাতে গিয়েছে, এখন এই বাটা সত্যি চলে আসছে। আরে ভাই, এটা তো কথার কথা বলেছি। ভেতরে আস, চা খেয়ে যান। তাই বলে তুই সত্যি সত্যি চলে আসবি? রূপা কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল রূপার আম্মু। রূপার সাথে সাজ্জাদকে দেখে চিনে ফেলেছেন তিনি। সাজ্জাদকে ভেতরে নিয়ে গিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। রূপা ওর আম্মুর এত আদিক্ষেতা দেখে বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। রূপার আব্বু সাজ্জাদের সাথে বসে অনেক ধরনের কথা বলল। এটাও জানলো রূপা এখন সাজ্জাদের অফিসে কাজ করছে। সাজ্জাদের ব্যবহার রূপার আব্বুর খুব পছন্দ হয়েছে। রূপার আম্মু সাজ্জাদের জন্য খাবারের আয়োজন করলো। রূপা নিজের রুম থেকে বেরিয়ে দেখে সাজ্জাদ বসে ওর আব্বুর সাথে কথা বলছে। রূপার আম্মু ওকে দিয়ে আবার নাস্তা পাঠালেন। রূপা নাস্তা নিয়ে সাজ্জাদের সামনে আসতেই সাজ্জাদ বলে উঠল, রূপা কোথায় ছিলে? এখানে বসো না। রূপা চোখ বড় বড় করে সাজ্জাদের দিকে তাকালো। এই ছেলের আবার কি হলো? এই প্রথম সাজ্জাদ রূপাকে তুমি বলেছে, আবার এমনভাবে কথা বলছে যেন তারা কত ক্লোজ। রূপা জোরপূর্বক মুখে হাসি ঝুলিয়ে বলল, আসলে আমার একটু কাজ আছে, আপনি আব্বুর সাথে কথা বলুন। রূপার আম্মু রান্নাঘর থেকে এসে রূপাকে সাজ্জাদের পাশে বসিয়ে দিল। রূপা বিরক্ত মুখে ওর আম্মুর দিকে তাকালো। রূপার আম্মুর এই বাজে স্বভাবটা রূপার একদম পছন্দ না। সকালে আহানাপের জন্য এমন করলো, এখন সাজ্জাদের পাশে ওকে বসিয়ে দিল। খাবার টেবিলে সাজিয়ে রূপার আম্মু সবাইকে ডেকে নিল। সাজ্জাদ খাবার টেবিলে এটা ওটা বারবার রূপার দিকে এগিয়ে দিচ্ছে। রূপা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে আর রাগে ফুঁসছে। এটা নাও রূপা, তোমার ভালো লাগবে। রূপা রেগে বলে উঠল, আপনি খান না, আমি তো একটা মানুষ, এত খাবার কিভাবে খাবো? প্লেটে আর জায়গাও নাই, আর কোথায় নিব আমি? এত কম খাও বলে দিন দিন শুকিয়ে যাচ্ছ। আপনি কি আমাকে কখনো মোটা দেখেছিলেন? রূপার অবস্থা থেকে সাজ্জাদ খুবই মজা পাচ্ছে। ওদের এইসব কথা শুনে মিটিমিটি হাসছে রূপার আম্মু। রূপার জন্য এই ছেলেই পারফেক্ট, কত কেয়ার করে রূপাকে। এইসব ভেবে একটা শান্তির হাসি দিল সাজ্জাদের দিকে তাকিয়ে রূপার আম্মু। সাজ্জাদ যাওয়ার সময় রূপার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সাবধানে থেকো, ভালো থেকো। রূপা সাজ্জাদের মুখোমুখি হয়ে বলে উঠল, আপনি এখান থেকে গেলেই আমি ভালো থাকবো। সাজ্জাদ যাওয়ার পর থেকে রূপার মায়ের মুখে সাজ্জাদের প্রশংসা শুনতে শুনতে বিরক্ত হয়ে রূপা দরজা বন্ধ করে ইয়ারফোন কানে দিয়ে বারান্দায় চলে এসেছে। আহানাপ রূপার সাথে কথা বলার জন্য একের পর এক কল দিয়েই যাচ্ছে। রূপা অচেনা নাম্বার দেখে ইচ্ছে করেই কল রিসিভ করছে না। আহানাপ সিদ্ধান্ত নিল কাল সে সাজ্জাদের অফিসে যাবে। সরাসরি সাজ্জাদকে রূপার কথা জিজ্ঞাসা করবে আর খুব তাড়াতাড়ি রূপার বাসায় বিয়ের প্রস্তাব নিয়েও যাবে। আহানাপ এখন রিধির বাড়িতেই ভাড়াটিয়া হয়ে এসেছে। রিধির দাদুর কাছে বয়ফ্রেন্ড হিসেবে পরিচিত হয়েছে। ভদ্র মহিলারও আহানাপকে অনেক পছন্দ হয়েছে। আহানাপ রূপাকে মানিয়ে বাসায় বিয়ের প্রস্তাব দিবে। কাল থেকে সে রূপার পিছু ছাড়বে না যতক্ষণ না রূপা ওর হচ্ছে।